অফিস পেডিয়াট্রিক রেসপিরেটরি সিস্টেম। আমরা যদি আউটডোরে ওপিডিতে যদি পেশেন্টের কথা চিন্তা করি, তাহলে যদি ওপিডিতে ম্যাক্সিমাম মানে আপনার যে পেশেন্টগুলো আসবে তার মধ্যে আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসের টপিক অনুযায়ী এই ধরনের পেশেন্টগুলো পাবেন 60 থেকে 70%, মানে 60 to 70% পেশেন্ট মানে এই যে টপিকগুলো আছে এটার মাধ্যমে আপনি ডিল করতে পারবেন, আর বাকি 30 to 40% আদার্স। তো এই কারণে আজকের ক্লাসটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। একটা হচ্ছে যে আমরা বাচ্চাদের জ্বর সর্দি কাশি নিয়ে আসলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, আসলে কি যে কোনো জ্বর সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো রুল আছে কিনা এটা আজকে আমরা জানতে পারবো। এরপর কখন আমরা অ্যান্টিবায়োটিক্স দেবো, কখন আমরা অ্যান্টিবায়োটিক্স অ্যাভয়েড করবো, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট পাবো। যদি ছোটবেলা থেকে একটা বাচ্চাকে একটা পর একটা অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় তাহলে একটা সময় কি হবে, কোনো অ্যান্টিবায়োটিক তার মধ্যে আর কাজ করবে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবে। তো সেই জন্য অ্যান্টিবায়োটিকের সঠিক প্রয়োগটাও আমরা শিখতে চেষ্টা করবো। শুধু গতানুগতিক যে আমরা নিউমোনিয়া ট্রিটমেন্ট এটা ব্রঙ্কিওলাইটিসের ট্রিটমেন্ট এটা সবাই জানে যে নিউমোনিয়াতে একটা অ্যান্টিবায়োটিক্স আর নাপা সিরাপ মাঝে মধ্যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কোনো মানে অক্সিজেন লাগতে পারে, স্টেরয়েড লাগতে পারে। তো এগুলো আপনারা বইতে সবসময় পড়ে আসছেন। আমরা আজকে একটু কোরিলেশন করে যে পেশেন্ট আমার কাছে আসছে যাতে পেশেন্টের ক্ষতি না হয় সেই কোরিলেশনগুলো একটু শিখতে চেষ্টা করবো। আজকে টপিকসে আমরা আলোচনা করবো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এরপর এখানের মধ্যে যে সিমটমস গুলো নিয়ে পেশেন্ট আসে, যে ড্রাই কফ নিয়ে আসতে পারে, প্রোডাক্টিভ কফ নিয়ে আসতে পারে। এরপরে ড্রাই কফ প্রোডাক্টিভ কফের সাথে সাথে পেশেন্টের যদি শর্টনেস অফ ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, এরপর পেশেন্ট টক্সিক, ইল লুকিং, যদি এগুলো থাকে পেশেন্ট নিউমোনিয়া নিয়ে আসতে পারে। এই সিমটমগুলোকে নিউমোনিয়া সিমটম বলে, এগুলো নিয়ে আসতে পারে। পেশেন্ট ব্রঙ্কিওলাইটিস নিয়ে আসতে পারে, অ্যাজমা নিয়ে আসতে পারে। আজকে আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ড্রাই কফ, প্রোডাক্টিভ কফ এগুলো ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। সম্ভব হলে আমরা নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসে যাবো। তো রেসপিরেটরি ট্র্যাক্ট সম্পর্কে জানতে হলে আগে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের বেসিক কনসেপ্ট আছে, কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। যে রেসপিরেটরি ট্র্যাক্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে যদি আমরা এই ছবিটার দিকে যদি একটু দেখি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কতটুকু, যে এখানে মধ্যে ফ্রন্টাল সাইনাস, নাসাল ক্যাভিটি, ফ্যারিংস পর্যন্ত, যে এখানে যে ফ্যারিংস আছে এতটুকু, তাহলে এখানে নাসাল ক্যাভিটি থেকে নিয়ে ফ্যারিংস পর্যন্ত যে অংশটা এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইনফেকশন গুলো হয় মেইনলি ভাইরাল কজ, যে অনেকগুলো ভাইরাস, মোর দেন 100 টাইপস ভাইরাস আছে যেগুলো উইন্টার সিজনের মধ্যে নাসাল মিউকোজা প্রোটেক্টিভ মেকানিজম যেটা আছে আমরা প্রতিনিয়ত ভাইরাসের প্রতি এক্সপোজ হই। দেখা যাচ্ছে আমাদের ধুলাবাড়ি এনভায়রনমেন্ট সব জায়গার মধ্যে হাজার হাজার রকমের ভাইরাস আছে, এগুলো আমাদের নেজাল ক্যাভিটি দ্বারা ভিতরে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আমরা ইনফেক্টেড হচ্ছি না। কেন হচ্ছি না? যে আমাদের যে নেজাল মিউকোজা আছে, হ্যাঁ, এখানের মধ্যে যে লেয়ার গুলো আছে এটা আমাদেরকে একটা প্রোটেকশন দেয়। তো এই যে এপিথেলিয়াল প্রোটেকশন মেকানিজম আছে, তো এই প্রোটেকশনের মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে ইনফেকশন হচ্ছে না। তো আবার বাচ্চাদের ক্ষেত্রে ওই মেকানিজমটা মানে বাচ্চাদের ক্ষেত্রে প্রোটেক্টিভ মেকানিজমটা ওটা খুব প্রপারলি অ্যাক্টিভ থাকে না। সেই জন্য দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে মানে যে কোনো জায়গা থেকে ধুলাবাড়িতে গেলে একটু ঠান্ডা লাগলে বা যে কোনো ইয়াতে হয় মানে রেসপিরেটরি ইনফেকশন হয়ে যায়। উইন্টার সিজনের মধ্যে ইনফেকশন পরিমাণটা বেড়ে যায়। কারণ কি, উইন্টার সিজনে অথবা কোল্ড এনভায়রনমেন্টের মধ্যে গেলে তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে ভাইরাসগুলো মানে ফুললি ক্লিয়ার হয় না, যে পরিমাণ ক্লিয়ার হওয়া দরকার ছিল ওইভাবে ক্লিয়ার হয় না, ইনফেকশন হয়ে যায়। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি ইনফেকশন হয় তাহলে পেশেন্ট আসবে রানি নোজ, মানে পেশেন্টের নাক দিয়ে পানি পড়বে, গলা ফুসফুসে কাশি আসবে, পেশেন্ট ফুসফুস কাশি এই ধরনের কমপ্লেইন গুলো করবে, শুকনা কাশি আসতে পারে। এরপরে মাঝে মধ্যে মানে অল্প পরিমাণ মিউকাস প্রোডাকশন হতে পারে। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে সেখানে লাংসের মধ্যে কোনো সমস্যা হয় না। তখন আপনি যখন পেশেন্টের লাংসের মধ্যে স্টেথোস্কোপ দিয়ে দেখবেন, হ্যাঁ, চেস্টের মধ্যে, সেখানের মধ্যে কোনো রঙকায় ক্রিপিটেশন কোনো কিছুই পাবেন না। তো একটা পেশেন্ট তার কাশি হচ্ছে, এখন কাশি হওয়ার পরে ছোট বাচ্চা, অবশ্যই বাচ্চাদেরকে পরীক্ষা করতে হবে, বাচ্চারা আসলে তার ওজনটা নিতে হবে, তার মানে বয়সটা কতদিন, সঠিক বয়সটা আপনাকে জানতে হবে। এরপরে তার সঠিক ওজনটা এখানের মধ্যে কোনো কম বেশ করা যাবে না সেটা একটু জানতে হবে। আর যেটা আছে সেটা হচ্ছে মানে বাচ্চা কতদিন থেকে উপসর্গ এগুলো জানতে হবে। বাচ্চাকে একটু পরীক্ষা করতে হবে, স্টেথোস্কোপ দিয়ে অবশ্যই দেখতে হবে যে বাচ্চার রঙটাই আছে কিনা, ক্রিপিটেশন আছে কিনা। দেখা যায় কি অনেক সময় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে তো ইনফেকশনটা আস্তে আস্তে মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত এটা চলে আসে। তো সেক্ষেত্রে ক্রিপিটেশন পাওয়া যাবে। সাউন্ড করবেন না। তাহলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে কিনা, সেখানে রঙে পাওয়া যাচ্ছে কিনা, লাংস ইনভলভ হলো কিনা, এই বিষয়গুলো একটু বুঝতে হবে। তো লাংস ইনভলভ হলে সেখানে মেইনলি দুইটা হয়, সেখানে হয়তো ব্রঙ্কিওলাইটিস হবে, যে ব্রঙ্কিওলগুলো আছে এই যে রেসপিরেটরি ট্র্যাক্টের একবারে সর্বশেষ যে আমরা যে ছোট ছোট মানে পাইপের মতো যেগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেগুলো লুমেন আছে, এই লুমেনের সর্বশেষ যে পার্টটা আছে সেটাকে আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউল বলি। দেখা যাচ্ছে হয়তো লুমেনটা ইনভলভ হবে, যে লুমেনের ভিতরে ইনফেকশন, তখন সেটাকে ব্রঙ্কিওলাইটিস বলা হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে লাং প্যারেনকাইমার মধ্যে কি আছে, যে অ্যালভিউলাই যেগুলো আছে যেখানে গ্যাসেস এক্সচেঞ্জ হয়, যদি গ্যাসেস এক্সচেঞ্জ এরিয়া এই যে এই জায়গাগুলোতে গ্যাসেস এক্সচেঞ্জ হয়, যদি এই জায়গাগুলো ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হয় নিউমোনিয়া। তাহলে যদি আমরা নিউমোনিয়া আর ব্রঙ্কিওলাইটিস এটা যদি আমরা একটু যদি ডিফারেন্সিয়েট করতে চেষ্টা করি, সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিসে এই যে ছোট ছোট যে ব্রঙ্কিউলগুলো আছে যে ফাইভের মতো দেখেন ফাঁকা জায়গা, এগুলো এরকম মানে এগুলো দ্বারা কি হয়, বাতাসটা বের হয়ে চলে আসে, ঠিক আছে। তো যেগুলো মানে এয়ার এন্ট্রি যে লুমেনগুলো আছে এই লুমেনগুলোতে যদি ইনফ্লামেশন হয়, যে পাইপের মতো যে লুমেনগুলো আছে এগুলোতে যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা বলতেছি ব্রঙ্কিওলাইটিস। এরপরে ব্রঙ্কিওলাইটিস থেকে একটু বড় পোরশনটা হচ্ছে ব্রঙ্কাস, বা এই যে ব্রঙ্কাস লেভেলে যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। এরপর টাকিয়ে হতে পারে ল্যারিংসে বলে ল্যারিঞ্জাইটিস বলি, ফ্যারিংস ইনফ্লামেশন হলে সেটাকে আমরা ফ্যারিঞ্জাইটিস বলি। তাহলে আমাদের এই যে পাইপগুলো এসে কোথায় থেকে তারা গ্যাসটা নিচ্ছে, কিছু মানে টিস্যু থেকে নিচ্ছে, এই টিস্যুগুলো আবার এরকম ছোট ছোট গোলাকার ভাবে এগুলো তৈরি, অ্যালভিউলাই বলা হয়। তো এই লাং অ্যালভিউলাইতে যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হচ্ছে কি নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া হোক যেটাই হোক আমাদের মূল সমস্যা নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস এগুলো হবে লাংসের ভিতরে। আর অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা আমরা যদি বলি এআরআই মানে অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন অথবা আরটিআই বলা হয়, যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হোক অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো সবগুলো হবে লাংসের বাইরে। তো আমরা আজকের আলোচনাতে লাংসের বাইরে যে জায়গাটা আছে, যে এখান থেকে নিয়ে এই জায়গাটাতে যদি ইনফেকশন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব যে এখানে কি কি ইনফেকশন গুলো হতে পারে। তাহলে যদি আমরা এখানে দেখি এখানে ফ্যারিংস আছে, তাহলে আমার যদি কারো রানি নোজ হয়, রানি নোজ থেকে ফ্যারিংসের মধ্যে যে আমাদের ল্যারিংস মানে ইসোফেগাস এইসব জায়গার মধ্যে আমাদের নরমাল কিছু ফ্লোরা থাকে, হ্যাঁ, যেমন স্টাফিলোকক্কাস অরিয়াস থাকে, এরপরে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইজন থাকে, বিটা স্ট্রেপ্টোকক্কাস থাকে, মানে গ্রাম পজিটিভ কিছু অর্গানিজম থাকে, আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে।
এখন আসুন, যদি একটা পেশেন্টের নেজাল রুটে রেসপিরেটরি রুটে একটা ভাইরাস আসলো, তো ভাইরাসটা আসার পরে কি করবে, তার এই যে নেজাল মিউকাসটাকে ইনফ্লামেশন করবে। ইনফ্লামেশন করলে কি হবে, ইনফ্লামেশন করার পরে এখান থেকে মানে মিউকাসটা থেকে কি আসবে, মিউকাস সিক্রেশন হবে। মিউকাস সিক্রেশন হয়ে রানি নোজ হিসেবে বের হয়ে আসবে। যখন এটা আমার মানে ট্রাকিয়াল লেভেলে চলে যাবে, তখন সেখানে কিছু ইরিটেশন হবে। ইরিটেশনের পাশাপাশি এখান থেকে কি হবে, হালকা কিছু সিক্রেশন হবে। আর এই ইরিটেশনটাকে মানে রেসপিরেটরি টাকিয়া সবসময় কি চায়, এই যে আমার টাকিয়াটা আছে এটা সবসময় ক্লিন থাকতে চায়। টাকিয়ার একটা নরমাল বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় ক্লিন থাকবে। হ্যাঁ, তার মধ্যে কোনো ফরেন পার্টিকেলকে সে সহ্য করতে পারে না। তো সে যেহেতু কোনো ফরেন পার্টিকেলকে সহ্য করতে পারে না, আমাদের যে মানে যখন ইনফ্লামেশন হয়, রেসপিরেটরি ইনফেকশন হয়, তখন সেখানে কিছু সিক্রেশন হয়, কিছু ফরেন বডি যায়, ভাইরাসটা ওই জায়গাগুলোকে স্টিমুলেট করে। তো এই স্টিমুলেট করার সময় কি করে, সে চেষ্টা করে সে মানে এই যে ভিতরে যে ফ্লুইডটা আছে এগুলোকে মানে বা স্টিমুলেটিং যে ম্যাটেরিয়ালসটা আছে এটাকে বের করে দেওয়ার জন্য। এখন ধরুন এখানে যদি আমার ফ্লুইড আসে, তাহলে সে কি করবে, কফ মানে কি, কফ হচ্ছে একটা রিফ্লেক্স মেকানিজম। এখানে কি হয়, ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে সে এক্সপেল করে দেয়। এখন যদি ভিতরে কোনো কিছু নাই থাকে, এই রেসপিরেটরি ট্র্যাক্টটা যদি আমি ধরি, এখন এখানে মধ্যে একটা ভাইরাস দ্বারা ইনফেকশন হলো, ভাইরাস দ্বারা ইনফেকশন হলে এখানে ইরিটেশন হবে, অনেক বেশি পরিমাণে ইরিটেশন হবে। তো ইরিটেশন হলে সিক্রেশন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু সিক্রেশন খুব একটা আসে না। এখন ইরিটেশন হওয়ার পরে আমার রেসপিরেটরি ট্র্যাক্টটাকে কি চিন্তা করবে, সে চিন্তা করবে যে এখানে মানে কোনো একটা ফরেন পার্টিকেল আসছে, তখন সেই ফরেন পার্টিকেলটাকে মানে একটা এক্সপেল মেকানিজমে কফের মাধ্যমে সেগুলোকে বের করে দিতে চেষ্টা করবে। এই বের করে দেওয়ার যে রিফ্লেক্সটা আছে, ওই রিফ্লেক্সটাকে বলা হয় কফ মানে কাশি। এখন এই কাশির সাথে যদি এখানে কোনো সিক্রেশন থাকে, এই সিক্রেশনটা চলে আসবে। যদি সিক্রেশনটা চলে আসে সেটাকে বলবে প্রোডাক্টিভ কফ। আর যদি এখানে কোনো সিক্রেশন না থাকে, তাহলে বারবার ইরিটেশনের কারণে তার কাশি আসবে, ওই কাশিটাকে তখন বলা হবে ড্রাই কফ। তাহলে আমরা যদি বলি যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে আমাদের দুইটা জিনিস হবে, হয়তো এখানে কোনো একটা সিক্রেশন থাকবে, সেই সিক্রেশনগুলোকে বের করে দিবে, আর অথবা এখানে কোনো সিক্রেশন থাকবে না, জাস্ট ইরিটেশন হচ্ছে। এই ইরিটেশনটাকে সে মানে ফরেন পার্টিকেল হিসেবে চিন্তা করে এটাকে বের করতে চেষ্টা করবে, যে এখানে হয়তো ভাইরাস আছে বা কোনো কিছু স্টিমুলেট হচ্ছে, এগুলোকে বের করার চেষ্টা করবে। যে স্টিমুলেটিং যে ম্যাটেরিয়ালসটা আছে, যে সেটা ভাইরাস হতে পারে, কোনো একটা ধুলাবালি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ডাস্ট হতে পারে, ওগুলো বের করে দেওয়ার যে মেকানিজমটা আছে সেটা হচ্ছে ড্রাই কফ। তাহলে এখন আসুন, ধরুন প্রোডাক্টিভ কফটা আমার কোথা থেকে হতে পারে, লাংস থেকে হতে পারে। যেমন লাংসের অ্যালভিওলার ইনফ্লামেশন হলো, এখানে কিছু সিক্রেশন জমলো, এমন এই সিক্রেশনটা যখন জমে গেছে, তখন সে কি করতে, লাংস সুন্দরভাবে কি করতে পারতেছে না, মানে আপনার মানে রেসপিরেটরি আমাদের রেসপিরেশনটা আছে, গ্যাসের সেকশনটা ঠিকমতো হতে পারতেছে না। তখন ফিজিওলজিক্যাল মেকানিজম চিন্তা করবে যে ফুল রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো জায়গায় যদি কোনো ইরিটেন্ট ম্যাটেরিয়ালস অথবা যেটা এটার সাথে সম্পৃক্ত না, সেটা যদি জমে, সে চেষ্টা করবে এটাকে একটা রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে এটাকে বের করে দেওয়ার জন্য। তো লাংস থেকে মোটামুটি যে কফগুলো আসে সেগুলো ইউজুয়ালি প্রোডাক্টিভ কফ হয়, আর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যে কফগুলো আসে সেগুলো ইউজুয়ালি ড্রাই কফ হয়। তো ড্রাই কফ মানে এখানে কোনো সিক্রেশন নেই, কিছু নেই, জাস্ট কফ এক্সপেল হচ্ছে, মানে কাশি আসতেছে কিন্তু সেখানে কোনো কিছু আসতেছে না, কোনো ম্যাটেরিয়ালস, কোনো মিউকাস, কোনো কিছু আসতেছে না। আর লাংস থেকে যেগুলো আসবে সেখানে মধ্যে কিছু ফ্লুইড আসবে। এখন এই যে লাংস এই জায়গার মধ্যে আছে, সাপোজ এই জায়গার মধ্যে নিয়ে আসলো, এখানে ইনফ্লামেশন হলো, এখন এখানে ইনফ্লামেশন হয়ে এখানে কিছু ফ্লুইড জমে গেল। এখন এই ফ্লুইডটা জমে যাওয়ার পরে কি হবে, এই ফ্লুইডটাকে মানে আমার বের করতে হবে। তো দেখা যাচ্ছে অনেক সময় কিছুটা অ্যাবজর্ব হয়ে যায় বডিতে, আর কিছুটা কি হয়, অ্যাবজর্ব হয় না, ওইগুলো আপনার অ্যাবজর্ব না হয়ে ওই ফ্লুইডগুলো কি হয়, এখানে মানে ইরিটেট করতে থাকে। তো ইরিটেশন করার পরে কি হয়, আমাদের তখন দরকার পড়ে যে কাশির মাধ্যমে এগুলোকে আমরা বের করে দেওয়ার জন্য। এখন এগুলো যদি এরকম ঘন হয়ে থাকে, মানে খুব ঠিক হয়ে থাকে, এই ঠিকগুলোকে আবার কি করতে পারে না, এক্সপেল মেকানিজম বের করতে পারে না, তখন আমাদের এগুলোকে বাঁধতে হবে, কোনো একটা ম্যাটেরিয়ালস আমাদের এখানে দিতে হবে, দেওয়ার পরে এগুলো বাঁধবে, এগুলো বাঁধবে। তো এই যে ঠিক যে মেকানিজমটা আছে এখানের মধ্যে যেগুলো আছে, এগুলোকে আমরা ভেঙে ভেঙে ছোট করে ফেলবো। তো এই ছোট করার জন্য আমাদের যে মেডিসিনটা দেই, তো সেটাকে বলা হয় মিউকোলাইটিক। মানে এখানে অনেকগুলো মিউকাস জমে আছে, এই মিউকাসটাকে আমরা বাঁধতে হবে, এটা ঠিক, তখন এটা আমরা মিউকোলাইটিক এজেন্ট, অথবা এগুলোকে বাঁধার পরে বের করে নিয়ে আসবে, সেটাকে আমরা কফ এক্সপেক্টরেন্টও বলি। তাহলে কফ কাশি যখন হবে, তার মেডিসিনের মধ্যে আমরা দুটো জিনিস ব্যবহার করবো। যে যদি কফ হয়, তাহলে আমরা কফটাকে যদি ডাইকফ মানে এখানে কোনো ম্যাটেরিয়ালস নাই, তখন যে ব্রেনের মধ্যে যে কফ সেন্টার আছে, ব্রেনের মধ্যে মানে এখানে কফ সেন্টার আছে, কাশিকে স্টিমুলেট করার একটা সেন্টার আছে, ওই সেন্টারটাকে আমরা সাপ্রেস করে দেবো কিছু মেডিসিন দ্বারা। ওই সেন্টারকে সাপ্রেস করে দিলে এখানে যে কফের যে রিফ্লেক্সটা হয়, এই রিফ্লেক্সটা হবে না। যদি এই রিফ্লেক্স না হয়, যে মেডিসিনের মাধ্যমে ডাইকফের মধ্যে ওই মেডিসিনগুলো ব্যবহার হয়। আর যদি আমাদের এখানে যে ফ্লুইডটা জমে আছে, ফ্লুইডগুলোকে ভেঙে চলে যদি আমরা বের করে নিয়ে আসি যে মেডিসিনের মাধ্যমে, সেটাকে বলা হবে কফ এক্সপেক্টরেন্ট, অথবা ওটার আরেক নাম মিউকোলাইটিক এজেন্ট, যেমন মিউকোমিস, অ্যাম্বক্সল, হ্যাঁ অনেকগুলো আছে। তাহলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের বেসিক কনসেপ্ট আমরা একটু ধারণা নিলাম। এবার আমরা একটু সামনে যাই। তাহলে এখন যে ডিজিজ গুলো আছে, ডিজিজ নিয়ে আমরা একটু আলোচনা করবো। কমন কোল্ড, এখন এই যে কমন কোল্ড আছে, এই কমন কোল্ডটা এটা মানে 1950 সালের দিকে টার্মটা বেশি ব্যবহার, 1900 কিংবা 1850 সালের দিকে এটা ব্যবহার বেশি শুরু হয়। হ্যাঁ, কোল্ড ওয়েদারের মধ্যে গেলে দেখা যাচ্ছে কি হয়, সেখানে স্লো ডাউন আওয়ার এবিলিটি টু ক্লিয়ার দ্য মিউকাস ইন আওয়ার নোজ, মেকিং ইট ইজিয়ার ফর ভাইরাস টু ইনফেক্ট আওয়ার বডি। কোল্ড এনভায়রনমেন্টে মানে আমাদের যে মিউকাস, নাকের মধ্যে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে, এগুলো প্রোটেকশন দেয়, এই প্রোটেকশনটা কি হয়ে যায়, লস হয়ে যায়। তাহলে এই কমন কোল্ড যেটা বলতেছি আমরা, যে তখন ওই জায়গা থেকে যে শীতকালের মধ্যে কোল্ড ওয়েদারের মধ্যে এই সমস্যাগুলো বেশি হয়, যে অনেকগুলো ভাইরাস, কোল্ড ওয়েদারের মধ্যে ভাইরাসগুলো যেহেতু ক্লিয়ার হতে পারে না, তখন কিছু সিমটমস দেখা দেয়। তো আগে তো মানে এত ধরনের ভাইরাস অ্যাকচুয়ালি আইসোলেট করা যেত না, সেখানে দেখা যাচ্ছে মানে ঠান্ডা কোনো জায়গার মধ্যে গেছে, যাওয়ার পরে তার নাকে পানি, কাশি, সর্দি কাশি শুরু হয়, হাসি সর্দি কাশি এগুলো শুরু হয়, তখন এগুলো সবগুলোকে একটা টার্ম দিয়ে দেওয়া হয় যে কমন কোল্ড। তো কমন কোল্ড যদি বলা হয়, এটাকে আমরা বুঝে নেব যে এখানে একটা ভাইরাল ইনফেকশন, এখানে তার কি হয়েছে, নাকে পানি পড়তেছে, কাশি হতেছে, হাসি আসতেছে, এই জিনিসগুলো দ্বারা কমন কোল্ড হয়। এরপরে এখান থেকে কিছু কিছু মানে কমপ্লিকেশন তৈরি হয়। এখন কমন কোল্ডের মধ্যে বলা হয় যে অনেকগুলো ভাইরাস আছে, তার মধ্যে সবগুলোর মধ্যে মানে সবচেয়ে কমন হচ্ছে রিনো ভাইরাস। তো এটা সবচেয়ে কমন কোল্ড ভাইরাস, এটা মুখ দিয়ে প্রবেশ করতে পারে, চোখ দিয়ে যেতে পারে, নাক দিয়ে যেতে পারে। যদি আমরা ইউজুয়ালি বুঝতে চেষ্টা করি, ধরুন একটা কিন্ডারগার্টেন, এখন এই কিন্ডারগার্টেনের ক্লাস 1 এ অথবা 2 তে, 1 এর বাচ্চাগুলোর কথা আমরা যদি চিন্তা করি, যদি একজনের যদি কমন কোল্ড হয়, তাহলে এই যে 2-3 দিনের মধ্যে মানে যারা আবাসিক পড়ায়, বিশেষ করে মাদ্রাসা ছাত্রগুলোর মধ্যে যারা আবাসিকে থাকে, মানে একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে অনেকে থাকে, দেখা যাচ্ছে তাদের যে গ্লাসগুলো শেয়ারিং হচ্ছে, তাও শেয়ার হচ্ছে, মানে তাদের যে ইউজের যে কমন ইউজার যে জিনিসগুলো আছে সবগুলো শেয়ার হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে মানে করোনা ভাইরাস যে পদ্ধতিতে স্প্রেড করতে পারে, কমন কোল্ডের ভাইরাসগুলো একই পদ্ধতিতে স্প্রেড করতে পারে। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে করোনা ভাইরাস ওটাতে লাংকে ইনভলভ করে ফেলে এবং ওটার মধ্যে ইরিভার্সিবল কিছু ইনজুরি করে, হ্যাঁ, মানে অনেকের ক্ষেত্রে। কিন্তু আদার্স যে ভাইরাসগুলো আছে, রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, রিনো ভাইরাস, হ্যাঁ, ওইগুলো এরকম সমস্যা করতে পারে না। কিন্তু স্প্রেডিং যে একজন থেকে আরেকজনের মধ্যে যায়, সবগুলো সেম। তাহলে যদি ঘরে বা কোনো এক জায়গায় যদি একজনের রাইনো ভাইরাস দ্বারা যদি কোনো সমস্যা হয়, এটা আরেকজনের হয়ে যাবে। আশেপাশে ছোট বাচ্চা যারা আছে, একজন একজন করে সবার মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য যদি ঘরে যদি 2-3 জন বাচ্চা থাকে, একজনের হয়ে গেলে বাকিগুলো তার থেকে একটু দূরে থাকবে।
কিভাবে স্প্রেড হয়? হ্যান্ড টু হ্যান্ড কন্টাক্ট উইথ সামওয়ান হু হ্যাজ কোল্ড, এরপরে শেয়ারিং অবজেক্ট উইথ দ্য ভাইরাস, এরপরে হচ্ছে যে ডিশ, টাওয়েল, টয়, টেলিফোন, এগুলো শেয়ার করার মাধ্যমে হতে পারে। মানে করোনার যে সিচুয়েশন আছে ওগুলোর মাধ্যমে হতে পারে। এই কারণে দেখবেন যে কোনো জায়গার মধ্যে যদি একজনের ফ্লু শুরু হয়, আমরা তো ফ্লু বলে থাকি এগুলোকে, আশেপাশে সবাই একই সমস্যা হয়ে যাচ্ছে। দেয়ার আর মোর দেন 100 টাইপস অফ ভাইরাস যেগুলো কমন কোল্ড করতে পারে। তো কমন কোল্ড এটা অ্যাডাল্টের মধ্যে হতে পারে। এরপরে ইনফ্যান্ট এন্ড ইয়াং চিলড্রেন যারা আছে, যাদের বয়স কম, তাদের একটু বেশি হয়, ফ্রিকোয়েন্টলি হয়, বছরে 4-5 বার হতে পারে। কি কি সিমটমস নিয়ে আসবে? তো তাহলে কমন কোল্ডের পরিমাণ অনেক বেশি। আমাদের কাছে জ্বর নিয়ে আসছে, ফিভার, যদি কেউ আসে ফিভার প্লাস রানি নোজ, তাহলে আমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, এটাকে আমরা একটা ভাইরাল কজ হিসেবে, ভাইরাল ফিভার অথবা এটাকে আমরা কমন কোল্ড হিসেবে ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্টে যেতে পারি। কিন্তু এখন যেটা হয়, ফিভার নিয়ে আসলে আমাদের মাথায় সর্বপ্রথম, মানে টাইফয়েড তো কার মাথায় আসে না খুব একটা, কিন্তু টাইফয়েডের ট্রিটমেন্টটা দিয়ে ট্রিটমেন্টটা শুরু করে, যে প্রথমে লাগে সেফিক্সিন, প্রক্সিন, এক্সিন, অনেকগুলো মেডিসিন নাম আছে, এজিথ্রোমাইসিন, হ্যাঁ, এগুলো দিয়ে দেয়। জ্বর যদি 102-3 ডিগ্রি থাকে তখন ভর্তি করাই সেফটি একদম শুরু করে। অথচ যে ভাইরাল ফিভার যেগুলো আছে এগুলো যদিও বলা হয় লো গ্রেড ফিভার, কিন্তু প্রথম 1-2 দিন 3 দিন এগুলোতে হাই গ্রেড ফিভার হতে পারে। এর যদি রাইনো ভাইরাস দ্বারা হয় সেক্ষেত্রে লো গ্রেড ফিভার হতে পারে। আদার্স অনেকগুলো ভাইরাস আছে যেগুলো অ্যাকচুয়ালি মানে আইসোলেট করা সম্ভব না, নাম জানাও সম্ভব না। তো ওইগুলোতে কি হয়, ওইগুলোতে দেখা যাচ্ছে প্রথমে 1-2 দিনে মানে 102-3 ডিগ্রি পর্যন্ত জ্বর হচ্ছে। আপনি 103 ডিগ্রি হোক 4 ডিগ্রি হোক জ্বরের সাথে যদি রানিং থাকে তখন ওটাকে খুব ডিপলি নেওয়ার দরকার নেই। সেখানে মেইন যে আমার টার্গেটটা থাকবে সেটা হবে শুধুমাত্র আমার মানে ফিভারটাকে, টেম্পারেচারটা কন্ট্রোল করা, অন্যগুলো না। 5 দিন 6 দিনের দিন এটা জ্বরটা অটোমেটিক কমে যাবে। 103 ডিগ্রি হোক 4 ডিগ্রি হোক, এটা পঞ্চম দিন 6ষ্ঠ দিন কমে যাবে। হ্যাঁ, তো ওই সময় দেখা যাচ্ছে বাচ্চা মায়েরা অনেক টেনশনে পড়ে যায়, জ্বর যাচ্ছে না। তখন দেখা যাচ্ছে 3 দিন আপনি নাপা দিলেন, আপনারা কেমন আছে, 4th দিন আরেকজনকে দেখালো, সে একটা অ্যান্টিবায়োটিক দিল, দেওয়ার দ্বিতীয় দিনে জ্বরটা চলে গেছে। তো তখন বলে যে না, ওই ডাক্তারের 3 দিন নাপা দিয়েছে, কিছু হয় নাই, এখন আমি 2 দিন মানে এই ডাক্তারের ওষুধ 2 দিন খাবার পরেই ভালো হয়ে গেছে। আসলে ওখানে অ্যান্টিবায়োটিক্সে তার জ্বরটা ভালো করে নাই, ওটা তার ন্যাচারাল মেকানিজম ছিল যে ভাইরাল ফিভার যেগুলো আছে এগুলো মানে পঞ্চম দিন ভালো হয়ে যাবে। এটা একটা মানে ভাইরাল ফিভারের একটা নেচার, যে পঞ্চম থেকে মানে 7 ডে 5 থেকে ডে 7 এর মধ্যে এটা ভালো হয়ে যাবে। এটা একটা নেচার। যেমন আমরা এর আগে করেছি রোটাভাইরাল ডায়রিয়ার ক্ষেত্রে, যে আপনার কাছে প্রথম দিন চলে আসছে, আপনি 3 দিন তাকে মানে স্যালাইন, ফ্লুইড সবকিছু মেইনটেইন করলেন, কিন্তু পায়খানা বন্ধ হচ্ছে না, 4th দিনও বন্ধ হচ্ছে না, দেখে নিয়ে গেল, পরে পঞ্চম দিন তো এমনি বন্ধ হয়ে যাবে। আরেক ডাক্তার সে কি করলো, সে এন্টারো জামিনে অ্যাড করে দিল, অথবা সে একটা প্রোবায়োটিক অ্যাড করে দিল, কোনগুলো না ওই ডাক্তার অনেক ভালো। এগুলো আসলে কিছুই না। এখানে মূল জিনিস হচ্ছে কাউন্সেলিং করা। আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলি মেম্বারকে কিভাবে সঠিক চিকিৎসা দিতে পারবেন সেই জন্য তাকে তৈরি করা, পেশেন্টের ক্ষেত্রে ওইভাবে কাউন্সেলিং করে করবেন। তাহলে আমাদের কমন কোল্ডের সর্বপ্রথম সবচেয়ে কমন যে সিমটমসটা আছে সেটা হচ্ছে রানিং নোজ, নাক দিয়ে পানি পড়বে, নাক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা 1 মাস বয়সে হতে পারে, 2 মাস বয়সে হতে পারে। আপনারা মিউট করে রাখবেন। তাহলে আর কি হতে পারে, রানিং নোজের সাথে সাথে গলা ব্যথা হতে পারে, কাশি হতে পারে। এবং কাশিটা কবে হয়? কাশিটা কথা খেয়াল করবেন যে বাচ্চা মাস বলে যখন কোনো একটা বাচ্চা প্রথম দিন নাকে পানি পড়ে, জ্বর থাকে অল্প, দ্বিতীয় দিনও জ্বর একটু কম থাকে, তৃতীয় দিনের শেষে মানে জ্বর যখন শুরু হয় রানিং নোজের দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন জ্বরটা 102 ডিগ্রিতে চলে যায়। যখন 102 ডিগ্রিতে চলে যায় তখন বাচ্চা মা আপনার কাছে নিয়ে আসবে। প্রথম দিন খুবই কম সংখ্যক মানুষ আনে, দ্বিতীয় দিন আর অথবা তৃতীয় দিন মানে দেখা গেছে দ্বিতীয় দিন তৃতীয় দিন নাপা খাওয়াচ্ছে, নাপা খাওয়াতে কন্ট্রোল মানে কষ্ট হয়। কষ্ট হয় কেন? এই যে মানে আমরা এখানে যেটা দেখলাম ছবিটা, যে এই যে ইনফ্লামেশন এখানে দেখা যাচ্ছে অনেক সময় কি হয়, যে এখানে সিকশনটা হচ্ছে, সিকশনটা অনেক সময় রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে আসে, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সিকশন হয়। যখন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কিছুটা সিকশন হয় তখনই কিন্তু কাশি শুরু হয়ে যায়। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সিকশন হলে কি হবে, কাশি শুরু। তো যখন কাশি শুরু হয়ে যায় তখন বাচ্চা মায়েরা কি পায়, মানে একটু ভয় পেয়ে যায়, তখনই নিয়ে আসে। তখন কি করে নিয়ে আসে, যেহেতু এই কারণে দেখবেন যে জ্বর তৃতীয় দিন পঞ্চম দিনের মধ্যে নিয়ে আসবে, তখন বলছে তার জ্বর এখন অনেক কাশি, কাশির জ্বালায় থাকা যাচ্ছে না, অনেক বেশি কাশি হয়। তো বাইরের যেগুলো আছে এগুলোতে কাশি পরিমাণটা একটু কম হয়, এখানে এত বেশি পরিমাণ কাশি হয় না। তারপরে কি হলো, কাশিটা এখন আসেন যে নরমাল ইউজুয়ালি আমাদের মানে কমন কোল্ডের মধ্যে যে কাশিটা, এটা 400 ফ্রিকোয়েন্সিটা একটু কমবে, হয়তো আপনি নেবুলাইজেশন করলেন অথবা আপনার কি করলেন, যে আদার্স যে কফ মেডিকেশন গুলো আছে ওইগুলো দিলেন, দিলে কিছুটা frequency কমবে, কিন্তু দেখা যাচ্ছে পরিপূর্ণ ভালো হতে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত যায়। তো আমাদের মূল টার্গেটটা থাকবে যে তার লাংসের মধ্যে কোনো রঙ নেই, টেক্স নাই, মানে তার লাংটা ভালো হচ্ছে, লাং ক্লিয়ার, আর তার জ্বর নাই। ওইটাই কাশিটা যেটা আছে ওটা একটু কাউন্সেলিং করতে হবে, যেটা ওষুধ দিলেও অনেকের ক্ষেত্রে 4 সপ্তাহ পর্যন্ত যায়, অনেক মোর দেন 70-80% ক্ষেত্রে কাশিটা মানে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত থাকে। তো ওইটা ভয় কোনো কারণ নাই। শুধু যদি দেখি বাচ্চা খাইতে পারতেছে, বাচ্চার মানে ইউরিন আউটফ্লো, বাচ্চার ফিডিং, এরপরে সবকিছু ঠিক আছে, বাচ্চা ঠিকমতো খাইতে পারে, খেলতে পারে, প্লেফুল, কিন্তু কাশিটা বেশি, তখন ভয় কোনো দরকার নাই। আবার কাশিটা দেখা যায় রাতের বেলাও বাড়তে পারে। তাহলে আমাদের এখানের মধ্যে তেমন একটা সমস্যা নাই। আমরা কতক্ষণ পর্যন্ত নরমাল চিন্তা করবো, যতক্ষণ পর্যন্ত নিউমোনিয়া লাইক ফিচার যদি না থাকে, যেমন শর্টনেস অফ ব্রিথিং, ইলুকিং, চেস্ট ইনডোয়িং, এই ধরনের সমস্যা যদি না থাকে তাহলে আমরা এই কাশিটাকে খুব একটা সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই, এটা আমরা সিম্পটমেটিক ম্যানেজমেন্ট দিয়ে যাবো। আর কি হতে পারে, স্নিজিং হতে পারে, এরপর বাচ্চা জেনারেল ফিলিং আনওয়েল, হ্যাঁ 5 বছর 6 বছর বাচ্চাগুলো মানে একটু উইক হয়ে যায়, পরে দেখা যায় জ্বর ভালো হয়, জ্বর ভালো হওয়ার পরে 1-2 সপ্তাহ পর্যন্ত একটা উইকনেস টাইটনেস থাকে, এরপরে শরীর ব্যথা করতে পারে। অ্যাডাল্টদের ক্ষেত্রে শরীর ব্যথা, মাইল্ড হেডেক এগুলো অনেক বেশি, আর লো গ্রেড ফিভার থাকে। কিন্তু এখন যে ন্যাচারালি দেখা যাচ্ছে এগুলো মানে আপনার যদি আমাদের রিনো ভাইরাসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে লো গ্রেড ফিভার, আর অন্যান্য যে ভাইরাসগুলো আছে ওইগুলো 102 3 4 105 ডিগ্রি পর্যন্ত ফিভার হতে পারে। তখন যে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ফিভারের জন্য আমরা কখন কোন সাপোজিটরিটা দেবো, ওইভাবে আমরা সাপোজিটরি দিয়ে জাস্ট জ্বরটা কন্ট্রোল করবো। এরপর মিউকাস যেটা আসতেছে নাক থেকে, নেজাল মিউকাস থেকে যে মিউকাসটা আসে রানিং হচ্ছে, এটার কালারটা কিন্তু ঠিক আছে, মানে এটা একটু গাঢ় হয়ে যেতে পারে, ইয়েলো গ্রিন কালারও হয়ে যেতে পারে। তো ইয়েলো গ্রিন কালার হয়ে যাওয়া এগুলো হচ্ছে নরমাল। হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা কোনো দরকার নাই যে আমার মানে তার প্রথমে ছিল ড্রাই কফ, এখন ড্রাই কফের পরবর্তীতে তার হঠাৎ করে ইয়া শুরু হলো, মিউকাস সিক্রেটিং কফ শুরু হলো, মানে প্রোডাক্টিভ কফ হলো। তো প্রোডাক্টিভ কফ হলো কিন্তু তার লাং ক্লিয়ার, হ্যাঁ, তার লাংসে কোনো সমস্যা নাই, তার লাংসে কোনো সমস্যা নাই। যদি লাংসে কোনো সমস্যা সমস্যা বলতে কি, আমরা লাংসের মধ্যে ক্রেপস নাই, ব্রঙ্কাই নাই, যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে এটা নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নাই। ঠিক আছে, এর মানে এই নয় যে তার ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এখন আমরা দেখি যে মানে 7 দিনের ক্ষেত্রে যেসব বাচ্চাদের এরকম ভাইরাল ফিভার গুলো হয় তাদের মধ্যে মোর দেন 98% কিন্তু 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং 90% বলতে পারেন এগুলো 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর 10% মধ্যে 1-2% নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, কারো ক্ষেত্রে মানে অ্যাকুইট যে টনসিলাইটিস ডেভেলপ করতে পারে, কারো ক্ষেত্রে অ্যাকুইট অটিটিস মিডিয়া ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তো কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে, কমপ্লিকেশনের মধ্যে কমপ্লিকেশনের মধ্যে মিডল ইয়ার ইনফেকশন হয়। মিডল ইয়ার ইনফেকশন তো সবাই জানি, সেখানে কি হয়, সোয়েলিং এন্ড বুইল আপ অফ ফ্লুইড ইন দ্য স্পেস বিহাইন্ড দ্য ইয়ারড্রাম,
আর সাইন সিমটমস কি হয়, যে বাচ্চা নাকি পানি পড়তেছিল, 5 বছরের একটা বাচ্চা আপনার কাছে আসছে যে তার কানে ব্যথা করে, সাথে নাক দিয়ে পানি পড়তেছে। তো যাদের নাক দিয়ে পানি পড়ে কানে ব্যথা করে, এটা হিস্ট্রি নিয়ে দেখলে দেখবেন যে প্রথমে তার কিন্তু রানিং শুরু হয়েছে, পরে কানে ব্যথা শুরু হয়েছে। আবার ভাইরাস গুলো তো যে কোনো ভাবেই মানে আমার ফুল যে আপার রেসপিরেটরটাকে ইনভলভ করতে পারে, সেখানে ইউস্টেশন টিউবকে ইনভলভ করে প্রথম থেকেই তার মানে কানে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, নাকের পানি, এগুলো হতে পারে। সাইন সিমটমস কি, যদি মিডিয়াল ইনফেকশন হয় আমরা কিভাবে বুঝবো যে একটা বাচ্চা নাকে পানি পড়ছিল, 4-5 দিন জ্বর ছিল, এরপরে জ্বর ভালো হয়ে গেছে, এখন নাকের পানিও নাই কিন্তু তার কানে ব্যথা, অনেক বেশি কানে ব্যথা। তাহলে এই যে কানে ব্যথাটা আছে, তখন সেটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি ইনফেকশন, মিডিয়াল ইনফেকশন হয়েছে কিসের থেকে, মানে রানিং নোজ থেকে। এটা আমরা একটু বুঝে নেব। তখন কি হয়, ইন কেস মিউকাস প্রোডাকশন ডিউরিং সাচ ইনফ্লামেশন অফ দ্য নোজ টেন্ড টু ব্লক আপ দ্য ওপেনিং অফ দ্য ইউস্টেশিয়ান প্রেসার টিউব লিডিং টু ব্লকড এয়ার সেন্সেশন। একটু ছবিটা আমরা একটু দেখি, এটা আমাদের ইউস্টেশিয়ান টিউব, যদি আমরা একটু লক্ষ্য করি যে এটা ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউবটা কোথায় ওপেন হচ্ছে, যদি আমরা দেখি এটা হচ্ছে আপনার যে নেজাল যে প্যাসেজ গুলো আছে সেখানের মধ্যে এটা ওপেন হচ্ছে। তো এই যে নেজাল, আপনারা বারবার আনমিউট করে ফেলতেছেন। তাহলে যদি বাচ্চা যদি রানিং নোজ থাকে, রানিং নোজ থেকে এই যে ইউস্টেশিয়ান টিউবের যে ওপেনিংটা আছে, এই ওপেনিংটা ব্লক হয়ে যেতে পারে। ওপেনিংটা ব্লক হয়ে কি হতে পারে, তার এখানের মধ্যে যে মিডল ইয়ারটা আছে, মিডল ইয়ার ক্যাভিটিটা ইনফ্লামেশন হতে পারে। মিডল ইয়ার ক্যাভিটিটা যদি ইনফ্লামেশন হয় তখন কি হবে, তো সেটাকে আমরা অ্যাকুইড মিডিয়া বলতেছি। তো অ্যাকুইড মিডিয়া হলে তার কানে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, সাথে নাক দিয়ে পানি পড়বে। এই যে এখানে ইউস্টেশিয়ান টিউবটা এখানে দেখানো হলো, যেটা যে লোয়ার টার্মিনাস আছে, লোয়ার টার্মিনাস ওপেন হচ্ছে। তো এখানে যদি জমে মানে ফ্লুইডটা যদি রানিং নোজ থাকে কারো, অ্যালার্জিক থেকেও কিন্তু অ্যাকুইড মিডিয়া হতে পারে। এরপরে হচ্ছে যে কমন কোল্ড আছে, কমন কোল্ড থেকেও অ্যাকুইড মিডিয়া হতে পারে। অ্যাকুইড মিডিয়া হলে তার কানে ব্যথা করবে, এটা একটা কমপ্লিকেশন। আচ্ছা, এরপর হচ্ছে এজমা, এটা একটা কমপ্লিকেশন না, এজমা তো মানুষের যে ইয়েটা আছে, মানে এজমাকে ট্রিগার করতে পারে, এই কুকুর ক্যান ট্রিগার উইজিং। হ্যাঁ, একটা বাচ্চার এজমা আছে, চাইল্ডহুড এজমা অথবা ফ্যামিলিয়াল এজমা, তার যদি কমন কোল্ড হয় সেখান থেকে যেতে পারে, সব দিন হতে পারে, এবং তার আগে যে সিম্পটম গুলো সে খারাপ হয়ে যেতে পারে। সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে, সাইনোসাইটিস একদম স্টেশন টিভি যে আমাদের যে প্যাথালজিক সাইনাস গুলো আছে সেটা হতে পারে। নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়া ইনফ্লামেশন হবে, আর ব্রঙ্কাইটিস হচ্ছে যে ব্রঙ্কাসগুলো ইনফ্লামেশন হবে। আর সিম্পটমেটিক ম্যানেজমেন্ট আমরা এখানে জাস্ট ইয়ার বলতেছি, ইয়ার বাচ্চা খাওয়া দাওয়ার সমস্যা হয় না, বাচ্চা কষ্ট পায়, নাকে পানি এবং জ্বর, এগুলোতে কষ্ট পায়। হ্যাঁ, যেখানে খাবার বন্ধ হয়ে যায় সেখানে তো আমাদের যে ফ্লুইড সাপোর্ট যেটা আছে সেটা আছে, আলোচনা হবে। এখন আমরা জানবো কিছু না, অ্যাডাল্ট ম্যানেজমেন্টের মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু আমরা জেনে নিই। যে এখানে কফ কাকে বলে, কফ সম্পর্কে আমরা আলোচনা করছি। এটা হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশন, যে আমাদের এয়ারওয়ে থেকে কোনো মিউকাস আসে অথবা কোনো ইটেন ম্যাটেরিয়াল আসে, যেমন ডাস্ট, স্মোক, তখন এগুলোকে বের করার জন্য যে একটা রিফ্লেক্স তৈরি হয় সেটাকে কাশি বলা হয়। দুই প্রকার ভাগ করা যায়, ড্রাই কফ, প্রোডাক্টিভ কফ। তো ড্রাই কফ কাকে বলে, যে সেখানের মধ্যে কোনো ফিলগাম থাকে না, হ্যাঁ, ওখানের মধ্যে দেখা যাচ্ছে মানে কোনো সিক্রেশন থাকে, আর যদি সিক্রেশন থাকে সেটা হচ্ছে প্রোডাক্টিভ কফ। কারণ কাশির মেডিকেশন গুলো আমরা দেখবো যে ড্রাই কফের মধ্যে কোন মেডিসিন গুলো কিভাবে কাজ করে, কোনটা ভালো কাজ করে, এগুলো একটু জানা দরকার। এটার ক্ষেত্রেও একই মেডিসিন এভাবে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি কফ এক্সপেক্টরেন্টস, আর একটা হচ্ছে কফ সাপ্রেসেন্ট। এক্সপেক্টরেন্ট কোনগুলো, সাপ্রেসেন্ট কোনগুলো? এক্সপেক্টরেন্ট হচ্ছে প্রথম বলছি যে লাংসের ক্যামের মধ্যে যদি কাশিটা জমে থাকে, এখানে কাশি জমে আছে, এখানে কাশি জমে আছে, এগুলো বের হচ্ছে না, তখন আমরা এই যে মিউকাসটা জমে আছে এগুলোকে ভাঙার জন্য বা এগুলোকে বের করে নিয়ে আসার জন্য যে মেডিসিনটা দিই সেটাকে কফ এক্সপেক্টরেন্ট বলা হয়। যেগুলোকে ভেঙে দেখা যাচ্ছে মানে থিক ছিল, এটাকে থিন করে দিল, থিন করার হয়ে গেলে, এটা থিন হয়ে গেলে কাশির সময় এগুলো বের হয়ে চলে আসবে। এটা এখানে অনেক থিক, এটাকে যদি আমরা ভেঙে দিই এটা থিন হয়ে এটা বের হয়ে চলে আসবে। তাহলে মিউকোলাইটিক এজেন্টও বলা হয়, এক্সপেক্টরেন্টও বলা হয়। তাহলে রিলিফ কন্ডিশন, ইফ ইউ হ্যাভ এ কোল্ড অর দ্য ফ্লু কারণে অথবা এসব কারণে যদি কন্ডিশন হয়, এই কন্ডিশনটাকে ভালো করে। এখন এক্সপেক্টরেন্ট কি বলে এটা বললাম। আর একটা আছে কফ সাপ্রেসেন্ট। কফ সাপ্রেসেন্ট কি করে, এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে কফ রিফ্লেক্স যে মেকানিজমটা আছে ওটাকে ইনহিবিট করে দেয়। তো ইনহিবিট করে দিলে ধরুন আগে এসে অনেক বেশি কাশতেছে, এখন কাশতে হলে যে তার যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, এটা তার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমি চিন্তা করি যেখানে কিছু ইরিটেশন হচ্ছে, এখন এই ইরিটেশনটা তো তার ব্রেন থেকে সংকেত পেতে হবে। তার ব্রেন থেকে যদি সংকেত আসে তখন এই ইরিটেশনটাকে রিফ্লেক্সের মাধ্যমে সে বের করে দেবে। এখন ব্রেনের থেকে যে জায়গা থেকে সংকেত আসবে, তো ব্রেনের ওই জায়গাটাকে যদি আমরা ইনহিবিট করে দিই, কফ সেন্টার যেটা আছে সেটাকে যদি ইনহিবিট করে দিই, তখন আর কি হবে না, মানে এখানে কোনো আসবে না, সংকেত আসবে না, তখন কাশিটা কমে যাবে। ওইগুলোকে বলা হয় কফ সাপ্রেশন। তাহলে কফ সাপ্রেশন গুলো কোথায়, ড্রাই কফের মধ্যে আমরা দেখি। এখানে সাপ্রেশন আর এক্সপেক্টরেন্টের কিছু পার্থক্য দেওয়া হয়েছে, একটু আমরা যদি দেখি যে ডেফিনিশন আমরা দেখলাম, সাপ্রেসেন্ট হিসেবে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, ডেক্সট্রোমেথরফেন। আর কফ এক্সপেক্টরেন্ট হিসেবে বেশি ব্যবহার হয় গুয়াইফেনেসিন, অনেক ভালো। আর সাইড ইফেক্ট সবগুলোর মোটামুটি সমান। সাপ্রেসেন্ট গুলো ডাই কফে ব্যবহার হবে আর এক্সপেক্টরেন্ট গুলো প্রোডাক্টিভ কফে ব্যবহার হবে। এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, তো এক্সাম্পল মধ্যে কফ এক্সপেক্টরেন্ট কিছু আছে। কফ এক্সপেক্টরেন্ট কি কি আছে দেখি। কফ এক্সপেক্টরেন্টের মধ্যে আছে এমব্রক্সল, এটা এমব্রক্স সিরাপ, লাইটিক সিরাপ, এসব নামে পাওয়া যায়, এগুলো প্রোডাক্টিভ কফে দেওয়া হয়। কয়টা আছে আমরা দেখি মানে প্রোডাক্টিভ কফের জন্য একটা হচ্ছে এমব্রক্সল, এরপর আছে ব্রোমিক্সিন, ব্রোমিক্সিনটা মিউকোলিট একট সিরাপ নামে পাওয়া যায়। আর আরেকটা আছে গুয়াইফেনেসিন, আরেকটা আছে মেনথলের কম্বিনেশনের মধ্যে, যে গুয়াইফেনেসিন, লেভোমেনথন আর ডাইফেনহাইডামিন, তিনটা কম্বিনেশন একটা পাওয়া যায়। এটা অনেক ভালো কাজ করে, কিন্তু মার্কেটে সব জায়গায় এটা খুব একটা অ্যাভেলেবল না। তাহলে আমরা যদি দেখি বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি দুইটাই ব্যবহার করা হয়, যে হয়তো বাচ্চাদের ক্ষেত্রে প্রোডাক্টিভ কফি এমব্রক্সটাই ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। তো এমব্রক্স 1 মাস বয়স থেকে দেওয়া যায়, যে বাচ্চার বয়স যদি 1 মাস হয় তাহলে এটা যে বোস্টার আসে 2 ফোঁটা করে দিনে 2 বার। আর 2 মাস থেকে যদি 6 মাস বয়স হয় তাহলে ড্রপ গুলো দিবেন, আর কি ড্রপ 8 ফোঁটা করে দিনে 2 বার। আর 6 মাস থেকে যদি 1 বছর বয়স হয় সেক্ষেত্রে 15 ফোঁটা করে দিনে 2 বার। আর 1 বছরের উপরে চলে গেলে আধা চামচ 1 চামচ করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এখানে আরেকটা আমরা দিয়ে দিলাম 2 থেকে 5 বছরে আধা চামচ, আর 5 বছরের বেশি হলে 1 চামচ। তাহলে মোটামুটি 1 বছরের পরে আধা চামচ, এটা মনে রাখেন, কারণ 5 বছরের বেশি কমে আসে, 5 বছরের হলে 1 চামচ এনে দিতে পারবেন। এখানে শুধু মনে রাখবেন যে 1 মাস বয়সের মধ্যে যদি আসে সেক্ষেত্রে 2 ফোঁটা করে দিবেন। এখন তার কি প্রোডাক্টিভ কফ কিনা 1 মাস বয়সে এটা কিভাবে বুঝবেন, ওটা যদি স্টেথোস্কোপ দিয়ে দেখলে বুঝবেন। যদি বাচ্চার কাশির সাথে ক্রিপিটেশন থাকে তাহলে প্রোডাক্টিভ কফ, আর কাশির সাথে কোনো ক্রিপিটেশন নাই, কোনো সিকটেশন নাই, কিছুই নাই, তাহলে এটা ড্রাই কফ। কাশির সাথে সে বমি করে দিচ্ছে, ধরেন প্রোডাক্টিভ কফ। কাশির সাথে কিছু বের হচ্ছে না, ধরেন ড্রাই কফ।
ব্রোমহেক্সিনের মধ্যে যেটা আছে মিওকোলিট নামে পাওয়া যায়, খুবই ভালো কাজ করে। এটা আবার 2 বছরের পরে দেওয়া হয়, 2 বছরের আগে দেওয়া হয় না। 2 বছর থেকে 5 বছর এটা আধা চামচ করে দিনে 3 বার, আর 5 বছর বয়স হলে এটা 1 চামচ করে দিনে 3 বার। তো এগুলো দুইটার মধ্যে কোনটা মানে ভালো কাজ করে, এগুলোতে খুব একটা মানে ওইভাবে ইয়া করে নাই, দুইটাই মোটামুটি কাছাকাছি কাজ করে, মানে 2 বছরের উপর বয়সের ক্ষেত্রে। তবে এমব্রক্স নিয়ে কিছু স্টাডি করা হয়েছে, যেটা দেখা গেছে যেটা একটু মোর ইফেক্টিভ, মানে গুয়াফিনেসিন মিওকোলিট একট এগুলো যেগুলো আছে এগুলো থেকে এমব্রক্সটা একটু ভালো কাজ করে। আর গুয়াইফেনেসিন যেটা আছে এটা বাংলাদেশে এটার মানে ইয়া পাওয়া যায় না ট্রেড নেমে, এটা বাংলাদেশে শুধু এটা দিয়ে বানানো হয় নাই, এটার সাথে লেভোমেন্থল আর ডিফেনহাইড্রামিন মানে একটা অ্যান্টিহিস্টামিন সহ অ্যাড করে তারপরে বানানো হয়েছে। এখন দেখেন অ্যান্টিহিস্টামিন আমরা বলি যে প্রোডাক্টিভ কফের মধ্যে অ্যান্টিহিস্টামিন দেওয়া হয় না, তাহলে গুয়াইফেনেসিনটা এটা কিন্তু প্রোডাক্টিভ কফে, লেভোমেন্থল এটা ইয়ারওয়েটাকে ক্লিয়ার করে ফেলে, আর ডিফেনহাইড্রামিন এটা ইরিটেশন কমায়। এখন যদি কারো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সমস্যা, তার লাংসে কোনো ক্রিপিটেশন নাই, কোনো সমস্যা নাই, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যা, সেখানে কিছু কিছু সিচুয়েশন আছে। এটা এই যে গত কিছুদিন যে সমস্যাগুলো মানে গত 1 মাস যাবত তাদের মধ্যে কাশিটা হচ্ছে, তাদের এই সমস্যাটা একটু বেশি হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, যে বলতেছে যে মানে গলা খুসখুস করে কিছু বের হয়ে আসে না, তবে মনে হয় যে গলার মধ্যে কিছু জমে আছে, এরকম একটা কমপ্লেইন করতেছে পেশেন্টরা। কিন্তু নিচে দিয়ে কোনো সমস্যা নাই, বুকে ব্যথা নাই, শ্বাসকষ্ট নাই, কিছু নাই, কিন্তু তার মানে গলার মধ্যে সমস্যাটা মনে হচ্ছে, কিছু একটা মনে হয় এখানে আটকে আছে, বের হচ্ছে না, এরকম একটা জিনিস মনে হয়। আবার অনেকক্ষণ কাশি দিলে দেখা যাচ্ছে কিছু একটা হালকা একটু মিউকাস মানে এক্সপেল হয়, অল্প কিছু পরিমাণ বের হয়ে আসে। তার মানে যদি একবারে লিটল স্পুটাম প্রোডাকশন হয়, তাহলে ধরে নেবেন যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে হচ্ছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সাথে তার কি হচ্ছে কাশি হচ্ছে, তখন আমরা কি করবো, এই যে গুয়াইফেনেসিন সেটাই যে লিটল স্পুটাম আছে সেটাকে বের করে নিয়ে আসবে, আর ডাইফেনহাইড্রামিন সেটা কি করবে, ইরিটেশনটাকে কমায় দিবে, ইরিটেশনটাকে কমায় দেওয়ার মাধ্যমে কাশিটা বের হয়ে চলে আসবে। এটা টুস্কা প্লাস ইজিকো প্লাস নামে পাওয়া যায়, 12 বছরের পরে দেওয়া হয় 2 চামচ করে দিনে 3 বার। অনেক বেশি খেয়ে গেলে কি হবে, একটু বিজনেস গার্জেন স্লিপ এগুলো হতে পারে। এখন আসি আমরা, এটা কফ সাপ্রেসেন্ট হবে। তো কফ সাপ্রেসেন্ট গুলোর মধ্যে আছে ডেক্সট্রোমেথরফেন, 1 নম্বর সবচেয়ে বেশি, এটা ব্রোফেক্স নামে পাওয়া যায়। পেশেন্টের শুকনা কাশি কোনো সমস্যা নাই, এই যে শুকনা কাশি যদি হয়, তখন এই শুকনা কাশির পেশেন্টকে মানে যেটা প্রথম যেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে একটা ব্রোফেক্স সিরাপ দিবেন, তাকে আপনি একটা অ্যান্টিহিস্টামিনও দিতে পারেন। অ্যান্টিহিস্টামিন দিলে কোনটা দিবেন, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো ডাইফেনহাইড্রামিন নামে পাওয়া যায়, অথবা আপনি হিস্টাসিন দিতে পারেন। এখন কেন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, তো এগুলো নিয়ে খুবই মানে ক্লিয়ার কনসেপ্ট কোনো বইতে লেখা হয়নি, পরবর্তীতে যে ফার্মাকোলজি যে বেসিক কনসেপ্ট আছে সেখান থেকে বলা হয়েছে যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে। তাহলে আমাদের কফ সাপ্রেসিভ সেন্টারে যেতে হয় কোন একটা ড্রাগ, সেটা ডিবিডি ক্রস করতে হবে। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি ক্রস করে সেটা ফার্স্ট জেনারেশন গুলো করতে পারে খুব ভালো, সেকেন্ড জেনারেশন ওইভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। সেজন্য কাউকে যদি আমরা শুধুমাত্র কফ সাপ্রেসিভ হিসেবে কোনো অ্যান্টিহিস্টামিন দেই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট জেনারেশন গুলো দেবো। ফার্স্ট জেনারেশন ডাইফেনহাইড্রামিন আছে, এরপরে মানে হিস্টাসিন নামে আবার কিছু ট্যাবলেট পাওয়া যায়, হিস্টাসিন 4 মিলিগ্রাম, ওটা ক্লোরফেনিরামিন। হ্যাঁ, আমরা এখানে একটা আনছি যেটা বাচ্চাদের জন্য দরকার, যে পেডিয়ামিন। তো পেডিয়ামিন 2 বছরের পরে যদি কারো মানে দরকার হয়, আমরা 2 বছর 6 মাসের নিচে তো আমরা লেগোসিটিডিন অথবা স্টেরিডিন ছাড়া অন্য কোনটা দেবো না। আর 2 বছরের নিচে তখন কারো ডাইকফ সাথে রানিনোজ, বাচ্চা খুব একটা ওষুধ খায় না, এখন তাকে আপনি ডেক্সট্রোমেথরফেন আবার পেডিয়ামিন অনেকগুলো দিলে সমস্যা, তখন দেখা যাচ্ছে তাকে রানিনোজও তার কভার হবে, কাশিও বন্ধ হবে, সেজন্য আপনি একটা পেডিয়ামিন সিরাপ দিয়ে দিতে পারেন। ওটা 2 বছর দেওয়া হয়, আধা চামচ করে মানে 6 ঘন্টা পর না, এটা দৈনিক 2 বার দেওয়া হয়। এখন আসেন কম্বিনেশন অফ ডেক্সট্রোমেথরফেন, ফিনাইলেফিন আর হচ্ছে ট্রাইফ্লোডিডিন, এটা অ্যাডাল্টদের জন্য, এটা একটু এখান থেকে জেনে রাখবেন। সাধারণত 6 বছরের পরে দেওয়া হয়, মানে ছোট বাচ্চাদেরকে দেওয়া হয় না, তবে এটা বেশি ব্যবহার হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে ডেক্সট্রোমেথরফেনটা যেটা করে সেটা হচ্ছে সে মানে আপনার কফটাকে সাপ্রেস করে দেবে, এগুলো তো সব কফ সাপ্রেসেন্ট, ডেক্সট্রোমেথরফেন কফ সাপ্রেসেন্ট করবে। আর বাকি যে এখানে আরো দুটো মেডিসিন আছে, একটা হচ্ছে ফিনাইলেফিন, আর ফিনাইলেফিনটা ডিকনজেস্টেড হিসেবে কাজ করে। ধরুন কারো খুবই শুকনা কাশি কিন্তু সাথে মনে হচ্ছে যে কিছুটা সিচুয়েশন আছে, হালকা কিছু সিচুয়েশন আছে, তাদের ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এই কফ কফ নামে পাওয়া যায়, ড্রাই ইরিটেটিং কফে অনেক কার্যকরী। হ্যাঁ, ড্রাই ইরিটেটিং আর প্রোডাক্টিভ ইরিটেটিং কফের মধ্যে আমরা একটা করছি, সেটা হচ্ছে টুস্কা প্লাস ইজিকো প্লাস। ড্রাই ইরিটেটিং কফের মধ্যে ডেক্সট্রোমেথরফেন, তাহলে আমাদের মূল দ্রব্য আমরা ডেক্সট্রোমেথরফেন যেখানে সেটা ড্রাই কফে। হ্যাঁ, আর যেখানে মধ্যে থাকবে গুয়াইফেনেসিন সেটা হচ্ছে প্রোডাক্টিভ কফে। এখন ড্রাই কফের মধ্যে আরেকটা ভালো মেডিসিন আছে, এটা ডেক্সট্রোমেথরফেন, লেভোমেন্থল আর ডাইফেনহাইড্রামিন। লাইক এটা কফ সাপ্রেসিভ, আর ডাইফেনহাইড্রামিন এটা হিস্টামিন, এটা কফ সাপ্রেসিভ। তাহলে দেখা যাচ্ছে দুই মেকানিজম কফ সাপ্রেশন হচ্ছে, সাথে আরো একটা ক্রিয়া হচ্ছে লেভোমেন্থল, এটা খুবই ভালো, কিন্তু এটা মানে অ্যাডিকশন তৈরি করে, মানে খেলে কিছুক্ষণ পরে ঘুম চলে আসে, এরপর থেকে এটা পাইরিস নামে পাওয়া যায়। এখন এটা মার্কেটে পাওয়া যায়, আমি গত 1-2 বছরের মধ্যে কোথাও এগুলো আর পাই নাই, খুঁজে পাই নাই, থাকলে মানে খুবই ভালো কাজ করে র্যাপিডলি, কাশিটাকে একবারে সিম্পটোমেটিক রিলিফের জন্য খুবই ভালো একটা মেডিসিন। এবার আমরা দেখি অ্যাডাল্টদের জন্য এটা পাইরেস ডি, আর এটার মধ্যে আরেকটা ভালো হচ্ছে একফ আর কফ। এই যে এখন যে কাশিগুলো হচ্ছে ইরিটেটিং কফ, সেখানে ভিটামিনের সাইট্রেট, এটা ডাইকফে দেওয়া হয়, মিরাকফ বিউটারেট নামে পাওয়া যায়। এগুলো বাচ্চাদের ডাইকফের মধ্যে একবারই ছোট বয়স থেকে প্রথম মাস থেকে দেওয়া যায়। তাহলে প্রথম মাসে ডাইকফের মধ্যে আমরা দিব মিরাকফ আর বিউটারেট, আর প্রোডাক্টিভ কফে দেব এমব্রক্স। দুইটারই ডোজ সমান প্রথম মাসে, ফার্স্ট মান্থে। ওজন যদি 2 কেজি হয় তাহলে সে ওয়েট ইনটু 2 টপ, মানে 3 কেজি ওজন হলে সে কতটুকু পাবে, 6 ফোঁটা করে দিনে 4 বার। 4 কেজি ওজন হলে 8 ফোঁটা করে দিনে 4 বার। 2 মাস থেকে 1 বছর হলে 10 ফোঁটা করে দিনে 4 বার। তাহলে মিরাকফ বিউটারেট এমব্রক্স এগুলো ডোজটা মোটামুটি সেম। এজন্য বাচ্চাদের ক্ষেত্রে 1-2 বছরের মধ্যে এগুলো 1-2 বছর পরে যেখানে অ্যান্টিহিস্টামিন লাগবে সেখানে অ্যান্টিহিস্টামিন। বাচ্চারা ওষুধ বেশি খেতে চায় না, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে কোনটা দিবেন। যে তার রানিনোজ অনেক বেশি আছে, এখন কাশির পরিমাণ একটু কম আছে, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন দিয়ে দেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তার ইয়াও আছে, কাশিও আছে, রানিনোজ আছে, কাশির পরিমাণ বেশি, বাচ্চা মাস সিম্পটোমেটিক রিলিফের জন্য করতেছে, সেক্ষেত্রে একটা বিউটামিন দিতে পারেন। এখন তো দিয়ে দেওয়া হয় লিভোসালবিটামল, সালবিটামল, সালটোরিন, পালমোলিন, ইউরিসাল, বিভিন্ন নামে পাওয়া যায়। তো ওইগুলো আমরা কখন দেবো ওটা একটু পরে বলি। তাহলে মিরাকল যদি আমরা 1 থেকে 3 বছর হচ্ছে আধা চামচ, 3 বছরের উপর থেকে নিয়ে আমরা 10 বছর পর্যন্ত 1 চামচ দিতে পারি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 2 চামচ করে। এটা ডাইকফের মধ্যে ভালো কাজ করে, তবে সবচেয়ে ভালো হচ্ছে পাইরেস ডি, যেটা পাওয়া যায় না। এখন আমরা কমন কোল্ড ম্যানেজমেন্টের জন্য তাহলে আমরা কফ ম্যানেজমেন্ট কিভাবে করবো সেটা জানলাম। কমন কোল্ডের মধ্যে কি থাকে, রানিনোজ থাকে, কাশি থাকে, জ্বর থাকে। তো জ্বরের ম্যানেজমেন্ট আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি, নাপা সিরাপ কিভাবে কোন ডোজে দেবো, কিভাবে দেবো, ফুলটা ওখানে আমরা শিখছি। আমরা এই কারণে মানে কিছু ড্রাগ স্পেসিফিক ক্লাসের সাথে নিয়ে আসছি, যাতে করে মনে রাখতে সহজ হয়। আজকে নাজাল ড্রপটা আমরা একটু দেখি। 2 ধরনের নাজাল ড্রপ পাওয়া যায়, একটা হচ্ছে নরমাল স্যালাইন নাজাল ড্রপ, এটা নোজোমিস, এনসল, নরসল, এনসল বিভিন্ন নামে পাওয়া যায়। এটার মধ্যে কি থেকে 0.9% সোডিয়াম ক্লোরাইড। তো 0.9% সোডিয়াম ক্লোরাইড এটা আইসোটোনিক সলিউশন, এটা বডির মধ্যে মানে এটা নাকের মধ্যে দেওয়ার পরে যদি এটা মানে গলায় চলে যায়, খেয়েও ফেলে কোনো সমস্যা নাই। এই কারণে এটা দেখা যায় কবে থেকে দিতে পারবেন, ফার্স্ট ডে অফ লাইফ থেকে দেওয়া যায়। তাহলে আপনারা যে ড্রপগুলো মানে স্যার ম্যাডামদের থেকে লেখা দেখতেছেন, ওইগুলোর অ্যাটলিস্ট কম্পোজিশনটা দেখে নেবেন, যেটা কম্পোজিশনটা কি নরমাল স্যালাইন নাকি এটা কম্পোজিশনটা অক্সিমেটাজোলে। কারণ অনেক নাম আছে, যেমন ডাইনেক্স, আপ্রিন, অক্সিনেক্স, অনেকগুলো নাম আছে।
তো যদি অনেকগুলো থাকে তাহলে আপনার কি করতে হবে, যে দেখা যাচ্ছে আপনি একটা দিলেন জানলেন না, যেমন অক্সিনেক্স আপনি হয়তো ভাবতেছেন যে এটা প্রিপারেশন নরমাল স্যালাইন, কিন্তু এটা যে অক্সিমেটাজোলিন জানা নাই তাহলে কিন্তু সমস্যা। আফরিন এটা অক্সিমেটাজোলিন কিনা এটা আপনাকে জানতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার নরমাল স্যালাইন গুলো দৈনিক 10 বার 15 বার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা দৈনিক ইউজুয়ালি 4 থেকে 6 বার দেবো, কিন্তু বাকি যেটা আছে অক্সিমেটাজোলিন যে ডোজটা আছে ওটা আপনাকে দৈনিক 2 বার ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের বেশি দেওয়া যাবে না। অক্সিমেটাজোলিনটা কি নামে পাওয়া যায়? লাইনেক্স, আফরিন, অক্সিনেক্স। এটা আবার দুইটা স্ট্রেন্থ আছে, একটা হচ্ছে 0.025%, আরেকটা হচ্ছে 0.05%। তো যদি 2 থেকে 6 বছর বয়স হয়, এগুলো ইউজুয়ালি 2 বছরের আগে দেওয়া হয় না। তো 2 থেকে 6 2 বছরের আগে আমরা দেবো নোজোমিস, টেনসল, নরসল, এগুলো নরমাল স্যালাইন। আর যদি একান্তই দিতে হয় যে এগুলো দেওয়ার পরে তার কমতেছে না, আগের পানি বন্ধ হইতেছে না, আপনি তাকে লাইনেক্স, আফরিন দিতে চাচ্ছেন, তাহলে 1 বছরের নিচে এগুলো ব্যবহার করবেন না। যদিও এখন মানে 6 মাসের আগে তো কোনোভাবেই ব্যবহার করবেন না। আর ব্যবহার করতে হলেও এখানে একটু ইন্ডিকেশন, এগুলো যে মায়োক্লিনিক যেটা বলছে যে এগুলো 2 থেকে 2 বছরের পর ব্যবহার করতে বলছে। আর ওখানে এই কথাটা বলছে যে 1 বছরের নিচে ব্যবহার করবেন না। এগুলো কি করতে পারে? নেজাল ইরিটেশন করতে পারে, ইরিটেশন করে নেজাল ডিফর্মিটি করতে পারে, এরপরে নেজাল ব্লিডিং করতে পারে, নোজ ব্লিডিং করতে পারে, এপিস্টেক্সিস করতে পারে। ঠিক আছে, মানে যদি বেশি ডোজে পড়ে যায়। তো এই কারণে যদি 1 বছরের পরে দেন তাহলে অবশ্যই লিখে দিবেন 5 দিন লিখবেন, কারণ 5 দিন লিখলে মায়েরা 7 দিন দেয়। অথবা লিখে দিবেন যে যদি সর্দি বন্ধ হয়ে যায় এটা বাদ দিয়ে দিবেন। আর যদি 7 দিন ব্যবহার এটাতে কাম না হয় 7 দিন পরে এটা কন্টিনিউ করবে না, ওটা লিখে দিবেন, নিয়ে আসতে হবে তখন ওরা অ্যান্টিহিস্টামিন দিবেন, এটা দেওয়া যাবে না। আর 6 বছরের পরে অ্যাডাল্ট ক্ষেত্রে 0.05। তাহলে এটা লেখার সময়, প্রেসক্রিপশন লেখার সময় আপনাকে এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে 0.025% দিচ্ছেন নাকি আপনি 0.05% দিচ্ছেন, এটা একটু প্রেসক্রিপশনের মধ্যে উল্লেখ করে দেবেন। তাহলে অক্সিমেটাজোলিন এটা যদি বেশি ব্যবহার করে তখন কি হয়? তখন দেখা যাচ্ছে মানে রাইনাইটিস মেডিকেমেন্টোসা তৈরি হয়। আমরা এই ক্লাসে আলোচনা করব যে সেখানে তখন মানে মেডিকেশন ইউজ করার কারণে, মানে ওভার ইউজের কারণে সেখানে এক ধরনের রাইনাইটিস তৈরি হয়। তখন সেটা দেখা যায় মানে কোনো মেডিসিন দ্বারা আর ভালো হয় না, ওটা তখন মেডিসিন সব উইথড্র করা লাগে, নেজাল স্টেরয়েড স্প্রে, হ্যাঁ, মোমেটাসন স্প্রে, ব্যাক্লোমেথাসন স্প্রে, বিভিন্ন স্প্রে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত সেটা ট্রিটমেন্ট করে ভালো করা লাগে। এই জন্য অক্সিমেটাজোলিন দিতে একটু সাবধান। আর দিলে অবশ্যই পার্সেন্টেজটা লিখে দিন 0.025 আর 0.05 থেকে 7 বেশি হবে না। তো একদম আমরা কখন দেবো এগুলো সালবিটামিন নামে পাওয়া যায়। এটা এটা থাকতেছে যদি সাবস্টিটিউটেড হয় সেকেন্ডেশন সাথে হুইজিং আছে তখন আমরা কম্পাইল দেব। নেবুলাইজেশনের মাধ্যমে দিতে পারি আমরা উইন্টার প্লাস পাওয়া যায় অথবা সালটোলিন পাওয়া যায়, হ্যাঁ। আর যদি আমরা নেবুলাইজ না করি তখন যদি বাচ্চার খুব একটা ব্রেথলেসনেস নাই তাহলে নেবুলাইজ না করে তাকে আপনি ওরালি দিতে পারেন, হুইজটা কমে যাবে। তাহলে কোনো বাচ্চার কাশি প্লাস হুইজ তখন তার সাথে মেডিসিন দিতে পারেন, সাথে অথবা একটা হিস্টামিন আর একটা লিপোসবিটাম দিতে পারেন। হিস্টামিন মানে বন্ধ করতে হুইজটা কমে যাবে। মানে এতে কমপ্লিট মেডিসিন যাবে মানে 2-3টা বিচার, হ্যাঁ। আজকে একটা শেয়ার করে 6টা ওষুধ দিলে খাইবেন না, অবশ্যই খারাপ বারবার আসবে। এখন আসি আমরা দেবো কি দেবো না। জ্বর কাশি নিয়ে আসলে সর্বপ্রথম দিয়ে দিকে এন্টিতে কতটা হচ্ছে পেডিস এখন না। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? ভাই স্লাইড দেখতে পাচ্ছি কিন্তু সাউন্ড আসতেছে না ক্লিয়ার। না সাউন্ড করতেছে না আমি। আচ্ছা ঠিক আছে, এখন 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 শুনতে পাচ্ছেন? জি এখন ক্লিয়ার হচ্ছে, এখন ক্লিয়ার আছে। কাশি নিয়ে আসলে বাচ্চা বাড়তি করবেন যে ওটা ভেবেছিল এগুলো আছে, এগুলো সব 8 মাসে নরমাল কিন্তু 8 কেজি থেকে বেশি হবে, 9 থেকে হবে। তাহলে বাচ্চারা আসলে প্রথমে তার ওজনটা দেখে নেবেন। যদি দেখেন যে আমরা একটা নরমাল বাচ্চার ওজন কতটুকু হবে সেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। যদি আপনার কাছে মনে হয় যে বাচ্চার ওজনটা স্বাভাবিক, তার মধ্যে নাই যে বাচ্চাগুলো ম্যানিফেস্টেশনের মধ্যে থাকে, হ্যাঁ, সাসেপ্টিবল টু ইনফেকশন একটা কথা আছে, মানে যাদের সেকেন্ডারি ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। তো সেকেন্ডারি ইনফেকশন হওয়ার ঝুঁকি কাদের থাকে? ওগুলো বিভিন্ন রিসার্চে দেখা যায় যে বাচ্চাগুলো প্রিটার্ম বেবি, হ্যাঁ, তার জন্ম হওয়ার কথা 37 সপ্তাহ পরে দেখা গেছে বাচ্চা 36 সপ্তাহে ডেলিভারি হয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু মানে এদের ব্রেন ডেভেলপ হয় না, ইমিউনিটি ফাংশন গুলো ভালোভাবে ডেভেলপ হয় না, দেখা যাচ্ছে তার কোনো একটা ভাইরাল ইনফেকশন হলো তখন বডি যে নরমাল ফ্লোরাগুলো আছে ওইগুলো জায়গা বেঁধে ফেলতেছে। তাহলে আপনি বাচ্চার বার্থ হিস্ট্রিটা নেবেন, নাম্বার 1। বাচ্চার ওজনটা মেপে নেবেন যে বাচ্চার ওজন কত। তখন বাচ্চার বয়স হচ্ছে 2 কেজি, 2 বছর। 2 বছর যদি বয়স হয় তাহলে 1 বছরের নরমাল ওজন হচ্ছে 10 কেজি। 2 বছরে আমরা বলছি যে 1 বছরে 10 কেজি হবে, 2 থেকে মানে 6 বছর পর্যন্ত প্রতি বছর 2 কেজি করে বাড়বে। তাহলে 2 বছর বয়সে তার ওজন হওয়ার কথা 12 কেজি। এখন একটা বাচ্চা আসছে তার বয়স হচ্ছে 2 বছর, এখন এই 2 বছরের বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি। তার মানে কি এখন বাচ্চার যে আপনি স্ট্যান্ডার্ড ডিভিশন হিসেবে ম্যালনিউট্রিশন সিভিয়ার একটু সেম ক্যালকুলেট করবেন, ওটা হচ্ছে আমার সময় নাই, কিন্তু আপনি ধরে নিতে পারেন যে বাচ্চাটা কিন্তু আন্ডার নিউট্রিশনের মধ্যে আছে, যে তার প্রপারলি যে পরিমাণ ওজন থাকার কথা ওটা ঠিকমতো নাই, হ্যাঁ। তখন এই বাচ্চাগুলো কিন্তু সাসেপ্টিবল ফর সেকেন্ডারি ইনফেকশন। এই দুটো গেল। এরপরে হচ্ছে কোনো একটা বাচ্চা কেমোথেরাপি বাচ্চাগুলো রেয়ার, ওগুলো আপনাদের কাছে জিটি সেন্টারে আসবে না, হ্যাঁ। তবে কোনো একটা বাচ্চা স্টেরয়েড পাচ্ছে কোনো কারণে, তাহলে স্টেরয়েডও কিন্তু মানে ইমিউনিটি অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা এখানে যেটা বলবো বাচ্চা বার্থ নেবো, আর হচ্ছে বাচ্চাকে দেখলে আপনি বুঝবেন, আর হচ্ছে বাচ্চার ইয়াটা নেবো, ওজনটা নেবো। এগুলো দেখার পরে আপনি একটু বুঝতে পারবেন যে বাচ্চার অথবা বাচ্চার কোনো কোনো ডিজিজ আছে কিনা, এগুলো দেখে সিদ্ধান্ত নেবেন যে তাকে আপনি কমন করলে প্রথম কথা কমন কোল্ড অ্যান্টিবায়োটিক লাগবে না। যদি জ্বর 7 দিন পরে ভালো হয় তাদেরকে কাউন্সিলিং করবেন যে মা এটা একটা ভাইরাস জ্বর, এটা আজকে 3-4 দিন একটু বাড়বে, আপনি শুধু নাপা খাওয়ান, 7 দিন পরে এটা এমনি ভালো হয়ে যাবে, আমি যে ওষুধগুলো দিচ্ছি আপনি এগুলো খাওয়ান, বাচ্চা ঠিক হয়ে যাবে। একটু হাসি খুশি মনে যে আমার বাচ্চা হলে আমি ওষুধগুলো দিতাম, আপনি এগুলো খাওয়ান, আপনি একটু ধৈর্য ধরেন, এটা 4-5 দিন পরে এমনি ভালো হয়ে যাবে, এই কাউন্সিলিং। এরপর ধরেন এক জায়গায় নাপাটা এগুলো দিল আপনার কাছে নিয়ে আসলো, সেক্ষেত্রে যদি দেখেন ডাক্তার ঠিক আছে, আপনার এই কোনো একজন মানে প্রতিবেশী কলিগ জুনিয়র সিনিয়র কাউন্সিলিং করে কিন্তু ওই ডাক্তার আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিয়েছেন। এখন আপনি ওই ডাক্তারের নাপা দিয়েছে, একটা ইনহিস্টামিন দিয়েছে, আপনার কাছে আসলো 74 দিনে, যে 4 দিন নাপার ইনহিস্টামিন খাইছি কোনো কাজ হয় নাই। তখন আপনি কি করলেন? কোনো ব্লাড টেস্ট করলেন না, কিছু করলেন না, আপনি লিখতেছেন নাকি পানি, আপনি লিখতেছেন এটা ভাইরাল ফিভার, সবকিছু করতেছেন, আপনি এরপর একটা সেফিক্সিন দিয়ে দিলেন। তাহলে এই যে আপনি সেফিক্সিনটা একটা দিয়ে দিলেন তাকে, এটা আপনি একটা কি করলেন? মানে অন্যায় কাজ করলেন। এই অন্যায় কাজটা করা যাবে না, কারণ সেফিক্সিন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক কেন দেবেন? আর আপনার সেফিক্সিন দেওয়ার পরে পঞ্চম দিন তো এমনি ভালো হবে,
বাচ্চাটা পঞ্চম ষষ্ঠ দিন মানে পঞ্চম দিন অথবা ডে 6 বাচ্চাটা এমনি ভালো হয়ে যাবে। এখন একজন ডাক্তারের কাছে নিয়ে আসছে যে ডাক্তার নূরজাহানকে দেখালো, সাপোজ নূরজাহানের ওষুধ 4 দিন খেলো, তার ভালো হলো না, এখন আপনার কাছে আসছে, মানে আপনি পঞ্চম দিন কি করলেন, তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, ষষ্ঠ দিন কি বাচ্চাটা ভালো হয়ে গেল, কারণ ষষ্ঠ দিন বাচ্চাটা ভালো হয়েছে কিন্তু ন্যাচারাল প্রসেসে, হ্যাঁ, কারণ ভাইরাস জ্বর ষষ্ঠ দিন এমনি ভালো হয়ে যাবে, আর অ্যান্টিবায়োটিক কাজ করতে তো 72 ঘন্টা সময় লাগে। তাহলে এই যে আপনি অ্যান্টিবায়োটিকটা দিলেন, প্রথমত অ্যান্টিবায়োটিক কোনো কাজ করলো না, দ্বিতীয়ত এই অ্যান্টিবায়োটিক দেওয়ার মধ্যে বাচ্চা মায়ের মনের মধ্যে একটা কি তৈরি হয়েছে, একটা ভুল বিশ্বাস তৈরি হয়েছে যে না পাই জ্বর সারতেছে না, এই ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক মায়েদের এখন 5-7টা অ্যান্টিবায়োটিক মুখস্থ থাকে, হ্যাঁ, সেফিক্সিম, সেফট্রি, রক্সিম, জিমাক্স, এজিথ্রোমাইসিন, রোজিড, এগুলো দেখুন বাচ্চা মায়েদের অনেক আপনার চাইতে অনেক বেশি ব্র্যান্ড তাদের মুখস্থ থাকে। তো তখন তারা বলবে কি পরবর্তী যখন জ্বর হবে তখন তারা ওই যে মানে ওই ডাক্তারের সাইড দিন কিছু হয় না, অমুক ডাক্তারের রোজিড দিছে ভালো হয়ে গেছে, পরবর্তী এসে তখন এই রোজিড, এই যে একটা চেইন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মেকানিজম তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আপনিও ইনভলভ, যদি আপনি এই কাজটা করেন। আরেকটা কাজ কি হলো, আপনার যে ডাক্তারটা আছে ওই ডাক্তারের স্টাফ দিকে তো বদনাম, মানে যে ইথিক্যাল প্র্যাকটিস করতেছে, সঠিকভাবে অ্যান্টিবায়োটিক না দিয়া না পাই অ্যান্টিহিস্টামিন দিয়ে ম্যানেজমেন্ট দিতে চাইছে, তার বদনাম তো চারদিক থেকে মানে চলতে থাকবে, তো সেখানে আপনিও শামিল, হ্যাঁ, তো এই জন্য এটা করা যাবে না। আপনি যদি অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনি একটা ব্লাড টেস্ট করেন, সময় নেই। যাই হোক, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক্সের কোনো দরকার নাই, কোনো রোল নাই অ্যান্টিবায়োটিক্সের মধ্যে। যদি আপনি সেকেন্ডারি ইনফেকশন সাসপেক্ট করেন, বাচ্চাটাকে সাসেপ্টেবল ফর সেকেন্ডারি ইনফেকশন, তখন আপনি প্রোফাইলেক্টিক একটা অ্যান্টিবায়োটিক্স দিবেন। আমি যদি এটা দেওয়ার পক্ষপাতিত্ব না, কিন্তু যদি দেন ওই যে বাচ্চার বার্থ হিস্ট্রিটা নিলেন, এরপরে বাচ্চার ওজনটা নিলেন, ওখানে বাচ্চাকে ম্যালনোরিস্ট মনে হলো, আন্ডারওয়েট মনে হলো, ইমিউনো কম্প্রোমাইজ সব মনে হওয়ার পর আপনি অ্যান্টিবায়োটিক দিলে আপনি অ্যামোক্সিসিলিনটা সর্বোচ্চ দিবেন। এই অ্যামোক্সিসিলিনের মধ্যে আমার গ্রাম পজিটিভ কভারেজ এবং রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে অর্গানিজমগুলো আছে, স্ট্রেপ্টোকক্কাস থাকে, হেমোফিলাস থাকে, মরাক্সিলা ক্যাটারালিস থাকে, এই তিনটা অর্গানিজমের বিরুদ্ধে অ্যামোক্সিসিলিন কাজ করতে পারে, তাহলে আপনি অ্যামোক্সিসিলিন দিলেই হলো। কারণ অ্যামোক্সিসিলিন হচ্ছে পেনিসিলিনের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা হাইপার সেনসিটিভিটি দেখায়, যে পেনিসিলিন প্রথম যারা পায় দেখা যাচ্ছে যে তাদের অনেক সময় এটা হাইপার সেনসিটিভ দেখায়। তো সেই জন্য পেনিসিলিন ওইটার তুলনায় আপনার যেগুলো আছে সেফালোস্পোরিন ওইগুলোতে হাইপার সেনসিটিভিটি রেশিওটা একটু কম, কিন্তু সবার ক্ষেত্রে না। তো আপনি যদি অ্যামোক্সিসিলিনটা আপনি দিতে পারেন, অ্যামোক্সিসিলিন সব জায়গায় আবার সিরাপ ফর্মে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক্স অফ সেফালোস্পোরিন, অ্যান্টিবায়োটিক্স ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কোন অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিনটা, অন্যগুলো না, সেফালোস্পোরিনটা আপনি দিবেন। তাহলে আমার সেফিক্সিমে যাওয়ার প্রশ্নই আসে না। ব্লাড টেস্ট ছাড়া কোনো পেশেন্টকে আপনি সেফিক্সিম দেন, সেফিক্সিম তো টাইফয়েডের জন্য বানানো হয়েছে, সেফিক্সিম তো মানে সিভিয়ার ইউটিআই এর জন্য বানানো হয়েছে, আপনি ওই নারী করলেন অথবা তার ইউটিআই আছে সেক্ষেত্রে সেফিরোজিন এনাফ, সেফিক্সিমের দরকার হয় না। কিন্তু এই সেফিক্সিম যেটা আছে থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, কোন যুক্তিতে আপনি তাকে কমন কোল্ডের মধ্যে এটা দিবেন, তো এটা দেওয়া মানে তার প্রতি একটা জুলুম করা, হ্যাঁ, এটা কোনো দরকার নাই। আপনি সেফারিন দিবেন, সেফালিক্সিন, সেফাডক্সিল, এগুলো থার্ড জেনারেশন। আর যদি সর্বোচ্চ আপনার যদি আরো মন চায় যাইতে, তাহলে আপনি সেকেন্ড জেনারেশনে যান, সেকেন্ড জেনারেশন হচ্ছে সেফাক্লোর আর সেফিরোজিন। তাহলে এগুলো সবগুলো বাদ দিয়ে আপনি বাচ্চাটা জন্মগ্রহণ করতে 2 মাস, সেদিন থেকে কোনো অ্যান্টিবায়োটিক্স পায় নাই, তো আপনি কোনভাবে ধরলেন যে সেফালিন তার মধ্যে কাজ করবে না, সেফাডক্সিল তার তো ভাইরাস জ্বর, আপনি নিজে দেখতেছেন কমন কোল্ড, ডায়াগনোসিস করছেন কমন কোল্ড, সেফিক্সিম দিলেন, তো সেফিক্সিম দিলে যুক্তিগত দেখতে হবে, আপনার ডাব্লিউবিসি কাউন্ট বেশি দেখতে হবে, এন্টেরিক ফিভার সাসপেক্ট করতে হবে, অথবা মেনিনজাইটিস আপনি সাসপেক্ট করলে সেক্ষেত্রে সেফিক্সিম আসবে না, সেফটিয়াকশন আসবে, ওগুলো কিছুই না, জাস্ট দিয়ে দিলেন, এগুলো করা যাবে না। এখন যদি আমরা এখানে একটু যদি আলোচনা করি যে আমাদের ব্রড স্পেকট্রাম সেফালোস্পোরিন গুলো অ্যান্টিবায়োটিক্স ক্লাসে অনেক বেশি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলোকে এখন ফার্স্ট জেনারেশনে পাওয়া যায়। ফার্স্ট জেনারেশনের মধ্যে হচ্ছে সেফালিক্সিন, হ্যাঁ, আর সেকেন্ড জেনারেশন হচ্ছে সেফিউরেক্সিন, আর থার্ড জেনারেশন হচ্ছে সেফিক্সিম আর সেফট্রিয়াক্সন। তো ফার্স্ট জেনারেশন যেগুলো এগুলো গ্রাম পজিটিভের বিরুদ্ধে ভালো কাজ করে, আর গ্রাম নেগেটিভ যেগুলো আছে ইকোলাই, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলোর বিরুদ্ধে কাজ করে। তার মানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইকোলাই থাকে না, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে সেফালিক্সিন কাজ করতে পারবে, মানে আমাদের নরমাল ফ্লোরাগুলো আছে ওগুলোকে জাস্ট অ্যাক্টিভ হবে না, সেফালিক্সিন কাজ করতে পারবে। সেকেন্ড জেনারেশন ওগুলো গ্রাম পজিটিভ, অনেকগুলো গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করে, আবার অনেকগুলো গ্রাম নেগেটিভের বিরুদ্ধে। তো আমরা ফার্স্ট জেনারেশন বলা হয় যে গ্রাম পজিটিভ বিরুদ্ধে অনেক বেশি কার্যকারিতা, তিনটা এটাকে আমরা তিনটা ক্লাস দ্বারা চিহ্নিত করি। আর গ্রাম পজিটিভের বিরুদ্ধে মানে অল্প কিছু গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কার্যকর। আর সেকেন্ড জেনারেশনটা হচ্ছে দুইটা গ্রাম মানে ইকুয়াল, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইকুয়ালি কাজ করে। আর থার্ড জেনারেশন হচ্ছে শুধুমাত্র গ্রাম নেগেটিভের বিরুদ্ধে হাইলি অ্যাক্টিভ, আর অল্প কিছু পরিমাণ গ্রাম পজিটিভের বিরুদ্ধে অ্যাক্টিভ। থার্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম কি আছে, ইকোলাই, সালমোনেলা, ক্লেপসিলা, প্রোটিয়াস। তাহলে আমাদের সেফ একটা কমন কোল্ড হলো, তাহলে তাকে আপনি থার্ড জেনারেশন সেফিক্সিমে যাওয়ার কোনো দরকার নেই। সেফালিক্সিনটা দেখেন, কিছু নতুন ডাক শিখে রাখেন, সিরোজিমন্ত, রক্সি, ম্যাক্সিম, এগুলো লিখছেন, এগুলো লিখবেন। এসিলেক্স নামে পাওয়া যায়, প্রতি কেজিতে 2 ফোঁটা করে দিনে 2 বার। এসিলেক্স 10 কেজিতে 1 চামচ, যদি আপনি সিরাপ দেন তাহলে 10 কেজিতে 1 চামচ করে দিনে 2 বার, এগুলো সব 7 দিন। সেফ্রাডিনটা এটা ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, এটা সেফ্রান ড্রপ নামে পাওয়া যায়, সেফ্রান সিরাপ নামে পাওয়া যায়, ডোজটা একই। তবে সেফ্রাডিন সেফালোজেন এগুলো 2 থেকে 4 বার দেওয়া হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে 4 বার, আর বাচ্চাদের ক্ষেত্রে 2 বার দিলেও হয় সাসেপ্টেবল ইনফেকশনে। এখন দেখি সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন কি আছে, সেফাক্লোর আছে, সেফিরোজিন আছে। সেফাক্লোরটা গোরাসেপ ড্রপ নামে পাওয়া যায়, গোরাসেপ সিরাপ নামে পাওয়া যায়, এটা ডোজটা হচ্ছে 20 থেকে 40, মানে দৈনিক 3 বার দেওয়া হয় 8 ঘন্টা পর পর। তো বাচ্চাদেরকে যখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন ড্রপ দেন, আপনি সাপোজ আপনি 10 দিলেন, বাচ্চার ওজন হচ্ছে ফোঁটা করে পাবে, তাহলে আপনি দিবেন 10 ফোঁটা করে দিনে 3 বার। এরপরে আপনি এখানে আনবেন, তিনটা মার্ক করে এখানে আপনি লিখে দিবেন 8 ঘন্টা পর পর, বিকাল 3টা, রাত 11টা, বাচ্চারা সারা রাতে জাগ না থাকে। অথবা আপনি আপনার মতো করে সকাল 7টা, দুপুর 2টা, আর হচ্ছে মানে 8 ঘন্টা যাতে একটা ডিসটেন্স থাকে ওইভাবে আপনি ওইটাও আপনি একটু লিখে দিবেন। কারণ অ্যান্টিবায়োটিকের টাইমটা যাতে মেইনটেইন করা যায়, 2 বেলা যেগুলো আছে মায়েরা সকালে খালি রাত 9টা খাওয়া, 3 বেলা যেগুলো ওখানে একটু টাইমটা মেইনটেইন করে লিখে দিবেন। তাহলে আমরা সেপার লোরাসেপের ড্রপটা শিখলাম, যে লোরাসেপ হচ্ছে প্রতি কেজিতে, এগুলো যেগুলো আগে যেগুলো গেছে এসিলেক্স এটা প্রতি কেজিতে 2 ফোঁটা করে, ড্রপ যেগুলো সেফ্রানো প্রতি কেজিতে 2 ফোঁটা, লোরাসেপও প্রতি কেজিতে 2 ফোঁটা। আর সেফিরোক্সিম বাচ্চা টনসিলাইটিস আপনি দেখলেন, বাচ্চা রানিনোস ছিল, এখন গলা ব্যথা, 5 বছরের বাচ্চা কয়েকদিন সর্দি ছিল, এখন হচ্ছে গলা ব্যথা, কারণ এগুলো তো রেসপিরেটরি ভাইরাস, এগুলো দেখা যাচ্ছে মানে ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস সবগুলোই করতে পারে। তো যদি বাচ্চা রানিনোস ছিল এখন গলা ব্যথা করতেছে, তখন আপনি তাকে গলা ব্যথার জন্য এই যে সেপার দিতে পারেন, সেফিরোক্সিম দিতে পারেন। যদি আপনি সেফিরোক্সিমটা দেন তাহলে এটা সেফিরোক্সিম নামে পাওয়া যায়, এটা ডোজটা হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডে। যদি 10 কেজি হয় 10 কেজি 200 মিলিগ্রাম, 20 টু 30 মিলি 25 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে 10 কেজিতে সে সারাদিনে 250 মিলিগ্রাম পাবে। একটা বাচ্চা 10 কেজি ওজন হলে সে সারাদিনে 250 মিলিগ্রাম পাবে। তাহলে আমি কি করবো, 10 কেজি করে দিনে, তাহলে আমরা পরবর্তীতে আপলোড দিয়ে দেবো। তাহলে সেফিরোজিন গেল, তাহলে আমরা এখানে কোনো আলোচনা করতেছি না, কেন করতেছি না, আজকে যে টপিকটা করতেছি এই টপিকের সাথে কোনো সম্পর্ক নেই। সেফুরুদ্দিনটা কত বয়স থেকে পায়? দিতে পারবেন, আমি আপনার সিরাপ ড্রপ আকারে পাওয়া যায় না, তো যেহেতু ড্রপ আকারে পাওয়া যায় না, আপনি 6 মাসের পর থেকে দিতে পারবেন। 6 মাসের পর থেকে?
অ্যামোক্সিসিলিন আমাদের 30 টু 40 পার কেজি পার ডে, মানে এটা আমরা প্রথমে একটু মানে ব্লাড কাউন্টে থাকে, কিন্তু এটা দেওয়া যায় ধরেন বাচ্চা। ভাইয়া কোনো সাউন্ড আসতেছে না, স্ক্রিন আসতেছে না, কায়েফ এসে বসে আছে। এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে এখন। জি, তাহলে আমরা অ্যামোক্সিসিলিনের কথা বললাম যে অ্যামোক্সিসিলিন 30 টু 40 মিলিগ্রাম পার কেজি পার ডে। তো আমরা অ্যামোক্সিক সিরাপ পাওয়া যায় 10 কেজিতে 1 চামচ করে দিনে 3 বার। মুক্সাকাপ সিরাপও পাওয়া যায়, সেটাও 10 কেজিতে 1 চামচ করে দিনে 3 বার। এটা আমরা দিতে পারি। এখন আমরা কয়েকটা সিনারিও পড়ে আজকে ক্লাসটা শেষ করবো। এখন যা পড়ছি এগুলোর ভিত্তিতে আমরা একটু সিনারিও দেখবো।